ওহ গাড়ি কেন? দেখি যাই একবার। আরে বছর বছর গেল, সবাই বিয়ে করছে আর আমাদের ভাগ্যে শুধু চাকরি। তুমি তোমার মজুরি খাটো, আরও টাকা কামাও। প্রতি বছর বিয়ের পাত্রী খুঁজি, প্রতি বছর ফেসে যাই, সব কি শুধু শাশুড়ির দোষ? তোমার যদি কয়েকটা ফ্ল্যাট থাকতো, তাহলে দেবী কেন অন্যকে বিয়ে করত? ঠিক বলেছ, শুধু টাকাস দিয়ে আকাশ ছুঁয়ে। তাহলে প্রেম কেন মনত হবে না? চলো কাজে ফিরি, আরও কাজ করতে হবে। দেখো ম্যাডাম ইয়ে আবার সাইটে ওলেন কেন? সাইট পরিদর্শন করতে এসেছেন। ম্যাডাম ইয়ের ফিগারটা দেখো কেমন চমৎকার। ঢাকার প্রথম সুন্দরী বলতে যা বোঝায়। আমি যদি তাকে একবার পেতে পারতাম, আমি 10 বছর আজুক মেয়ে দিতেও রাজি। সে ম্যাডাম ইয়ে, তুমি সত্যি বড় স্বপ্ন দেখো আমরা মজুর সে আমাদের দিকে তাকাবে। কি হয়েছে? আমি কল্পনা করলেও দে। শিগগির কাজে লাগো আর সময় নষ্ট না। ইয়ানফেং, তুমি আগে বলেছিলে তুমি ঢাকার কোন বড়লোকের ছেলে? ম্যাডাম ইয়ের মতো সুন্দরী তুমি আগে পেয়েছ কি? ওহো, বলো কি? সে? হ্যাঁ, আমি সত্যিই পেয়েছি। তুমি নেমে যেতে পারো। আমাকে ওষুধ দিয়ে বশ করে তুমি আমার সাথে যা করেছো সেটা কাউকে বলবে না। চলে যাও। চলে যাও। বাতাসে বুলি ফোটাচ্ছে। অত বার কথা বলছো? তুমি যদি অত বড় শাহজাদা হও, তাহলে আমাদের সাথে এই ইটবালি তোলার কাজে লাগবে কেন? ঠিক বলেছি। তুমি কিছুই বুঝো না। শোনো বলি, এক সময় আমার বাবা ছিলেন ঢাকার নগদ রাজা। আমার চারপাশে তখন সুন্দরী মেয়েদের কোনো অভাব ছিল না, কখনোই ফুরত না। তারপর কি হে? তারপর বিশ্বাসঘাতকতার শিকার হয়ে ভুল লোককে বিশ্বাস করেছিলাম। প্রায় আমার পরিবারকে দেউলিয়া করে দিয়েছিলাম। সেই কারণে আমার বাবা রেগে গিয়ে প্রায় আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। বাইরে 3 বছর কঠোর পরীক্ষা দিতে বলেছিলেন। তাই তো এই ইটবালি তোলার কাজে এসেছি। 3 বছর কঠোর পরীক্ষা? বিশ্বাস করছো না? সময় হিসেব করছি। আজই আমার কঠোর পরীক্ষার শেষ দিন। দুপুর 12টা বাজলেই আমার পরীক্ষা শেষ। আর আমি আবার ফিরে পাবো আমার বড়লোকের ঘরের ধনী সন্তানের পরিচয়। ভাইরা, ভবিষ্যতে তোমাদের কোনো সমস্যা হলে সবাই আমার কাছে আসতে পারবে। থামো আর বকবক করো না। এত সত্যি বলে মনে হচ্ছে। প্রায় বিশ্বাস করে ফেললাম। আমি সেই শাহজাদা। ম্যাডাম ইয়ে এসেছেন। দ্রুত দ্রুত কাজে লাগো। এসো এসো। ওরে হারামজাদি মেয়ে, তুই এখানে কি করছিস? তুই আমাকে মেরে ফেলবি নাকি? মা, আর বলো না। ইয়ান জিয়ামিন কেমন মানুষ তা কি তুমি বুঝো না? সে একটা বদমাইশ ফুচকা। বাপের টাকার গর্ব করে সারাদিন মদ মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়। বলছি, আমি যদি এই ঠেলাগাড়িওয়ালাকে বিয়ে করি, ইয়ান জিয়ামিং ওই নরপিশাচকে বিয়ে করব না। তুমি? না, আমি না। ঠিক আছে, তুমি এই মজুরকে বিয়ে করো। ঠিক আছে। আমার সাথে চলো। কোথায়? যাব না। তুমি কি করছো? কি হচ্ছে? তুমি ফিরে আসো। না, এভাবে না। তুমি কি করছো? থামো। তুমি এভাবে করো না। তুমি ফিরে আসো। তুমি কোথায় যাচ্ছ? তুমি থামো। আর দেখলে তোমার চোখ উপরে ফেলব। ওই যে, কি কাকতালীয়! আবার দেখা হলো। যেহেতু আবার দেখা হলো, তুমি আমার একটা কাজ করো। বাবা মায়ের সামনে আমার বয়ফ্রেন্ড সাজো। দুঃখিত, আমার আগ্রহ নেই। এই কাজ আমি করতে পারবো না।
তুমি রাজি না হলে আমি তোমার বিরুদ্ধে ধর্ষণের মামলা করব। সেদিনের ঘটনা কিভাবে বলা হবে সেটা সম্পূর্ণ আমার মনের উপর নির্ভর করছে। সেদিন তো তুমি জোর করে আমাকে নিয়েছিলে। আমি একজন সম্মানিত পুরুষ, নির্দোষ দেহ অকারণে অপমানিত হল। আমিই তো ভুক্তভোগী। তবে কে প্রমাণ করবে সেদিন শুধু আমরা দুজনই ছিলাম? তুমি রাজি না হলে আমি পুলিশে রিপোর্ট করব, ভালো করে ভেবে দেখো। ঠিক আছে, তুমি খুব নিষ্ঠুর। আমি রাজি। এটা একদম অসহ্য। আমার সম্মান কেড়ে নেওয়াই যথেষ্ট ছিল না। এমনকি প্রথমবারের মতো বিয়ে রেজিস্ট্রি করতেও। তুমিই আমাকে জোর করে নিয়ে গেলে। আরে বলি, আমার পিছনে পড়ে থাকার চেষ্টা করো না। তুমি তুমি শুধু আমার বাবা মায়ের সামনে একটা ঢাল মাত্র। কাজ শেষ হলে আমাদের মধ্যে সবকিছু শেষ। ঠিক আছে, যেহেতু তুমি কথাটা এতদূর পর্যন্ত নিয়ে এসেছো, তাহলে আমারও একটা শর্ত আছে। বলো। তুমি আর আগের মতো করতে পারবে না। আমার দিকে লালসার চোখে তাকিয়ে। চলে যাও। এখনই আমার বাবা মায়ের সাথে দেখা করে সবকিছু পরিষ্কার করো। ইয়ান ফেংয়ের স্বদেশ প্রত্যাবর্তনে স্বাগতম। চেয়ারম্যান ইয়ান, আপনার যাত্রা কষ্টকর হয়েছে। আমার ছেলেটাকে খুঁজে পেয়েছ? আমি ইতিমধ্যে ছোটবাবুর ছবি আমার লোকদের পাঠিয়েছি। ছোট সাহেবের কোনো খবর পাওয়া মাত্রই আমি প্রথমেই আপনাকে জানাবো। হঠাৎ করেই 3 বছর কেটে গেল। আজই সেই ছোকরার কাঠোর পরীক্ষা শেষ হওয়ার দিন। জানি না এই কয়েক বছরের পরীক্ষার পরশে কি তার সেই অস্থিরতা কাটিয়ে উঠতে পেরেছে। ছোট সাহেব ছোটবেলায় একটু চঞ্চল ছিলেন বটে, কিন্তু খুবই বুদ্ধিমান আর তীক্ষ্ণ ছিলেন। এই 3 বছরের পরীক্ষা অত্যন্ত কঠিন পরিবেশে হয়েছে। আমি বিশ্বাস করি তিনি অবশ্যই আপনাকে একটি বিস্ময় দিতে। আশা করি তাই হবে। ইয়ান ফেং একটু পর বাবাকে দেখে চালাকি করে কথা বলবে। একটু গোলমাল হলে আমি তোমার বিরুদ্ধে ধর্ষণের মামলা করব। তখন জেল খাটতে হবে। পুরনো কথা সত্যি, নারীদের হৃদয় সবচেয়ে বিষাক্ত। আমি এই 3 বছরের পরীক্ষা সবে শেষ করতে চলেছি। সত্যি সত্যি যদি সে মামলা করে বসে, তাহলে কি আবার 3 বছর জেল খাটতে হবে? চিন্তা করো না, আমি বুঝে চলব। আমার হাত ধরে ফেলেছে। বাবা মা, আমরা ফিরে এসেছি। মেয়ে সত্যি কি এই মজুরের সাথে জড়িয়ে গেছে? সুইডেন, তুমি শেষমেশ ফিরে এলে। ইয়ান জিয়ামিং, তুমি আমার বাড়িতে কেন? আমি আজ এসেছি তোমার হাতের জন্য প্রস্তাব নিয়ে। আমরা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি, পাশাপাশি খেলেছি। তুমি কি আমাকে তোমার সারা জীবনের সঙ্গী হওয়ার সুযোগ দেবে? দুঃখিত, কিন্তু আমরা দুজন ইতিমধ্যেই বিয়ে রেজিস্ট্রি করে ফেলেছি। হা হা, কাকা কাকিমা, আপনাদের সালাম। ভাই না, জামাই ইয়ান ফেং। তুমি তো সুইয়েনের সাইটে কাজ করা। ওই মজুর, কি মজুর? আমি। সুইয়েন, তুমি নিশ্চয়ই মিথ্যা বলছো, তাই না? স্পষ্ট দেখো। সুইডেন, ওই ছোকরা কি তোমাকে মিষ্টি কোথায় ভুলিয়েছে? শোনো ছোকরা, আমি জানি না তুমি সুইয়েনকে কোন জাদুরনা খাইয়েছ, কিন্তু আমি তোমাকে স্তব করছি। সুইয়েন থেকে দূরে থাকো, নীলে। দেখো আমি তোমার সাথে কেমন আচরণ করি। আরে, আমরা দূরেই হব না। তুমি কি করতে পারো? তাহলে কি হবে? তুমি মরতে চাও? ইয়ে সুইডেন, ছেড়ে দাও, বেরিয়ে আয়। যাও হংকিয়াং, তুমি আমার বাড়িতে কেন এসেছো? বাজে কথা বন্ধ কর। বলো স্টারলাইট বে কনস্ট্রাকশনের
প্রজেক্ট ট্রান্সফার কন্ট্রাক্ট তুমি সি করবে নাকি করবে না? তুমি অতিরিক্ত করছো, আমি বলেছি এই ট্রান্সফার চুক্তি আমি কোনোভাবে করব না। তাহলে আমিও তোমাকে স্পষ্ট করে দিচ্ছি, আজ যদি তুমি এই চুক্তিতে সি না করো তাহলে আমি তোমাদের পরিবারকে পুরোপুরি ধ্বংস করে দেব। দেখো তো আরেকজন এসে গেছে। সুয়েন, তুমি পিছনে যাও, এটা আমাকে সামলাতে দাও। অন্য কারো প্রকল্প লাভজনক দেখলেই তোমরা জোর করে ছিনিয়ে নিতে চাও। এখানে কি কোনো আইন কানুন নেই? জবাব দাও। আইন কানুন? আমাদের কিয়াংশেং গ্রুপই এই ডাক্কায় আইন কানুন। কে সাহস করে এতে নাক গলাবে? এটা কি সেই ছাও স্যার, সেই ইয়ান সাহেব নাকি? সে তো পরিবারেও আছে। কিছু না, আমরা তো পুরনো দম্পতি। তোমার সমস্যাই আমার সমস্যা। ইয়ান সাহেব তো পরিবারের জামাই। ইয়ান সাহেব দুঃখিত, চোখে দেখিনি, ভাবিনি। ইয়ান সাহেব তো পরিবারের জামাই। আমি অন্ধের মতো বুঝতে পারিনি, পরিবারকে অসম্মান করেছি। অনেক অপরাধ করেছি, ইয়ান সাহেব দয়া করে মাফ করবেন। হাত উঠিয়ে ছেড়ে দিন, আমি এখনই গিয়ে পড়ে আছি। চলে যাও, চলে যাও। ভালোভাবে যাও। আমি আছি, চলো চলো। ইয়ান ফেং, তোমার আসল পরিচয়টা কি? সে তোমাকে এত ভয় পাচ্ছে কেন? সে এই ছোটখাটো চরিত্র আমাকে চেনারই যোগ্য না। তুমি যদি বলো কিয়াংশেং গ্রুপের সেই ঝাও স্যার, তাহলে আমি তাকে ভালোই চিনি। আমি ছোটবেলায় সে আমার সেবা করত। এখন কি বাজে গল্প বলছো? নোংরাম জুর। শোনো, ঝাও হংকিয়াং যখন কথা বলছিল তার চোখ এক মুহূর্তের জন্য আমার দেহ থেকে সরে যায়নি। যে কেউ বুঝতে পারবে তার মুখের ইয়ান সাহেবটা সেই আসলে আমি। তোমার সাথে এর কি সম্পর্ক? আমি বলেছিলাম ইয়ান সাহেবেরই বেশি ক্ষমতা। আমি প্রায় ভেবেই ফেলেছিলাম এই মজুরটার কোনো বড় আসল পরিচয় আছে। আর আমার পদবি ব্যবহার করে বেড়াচ্ছে, ভান্ডামি করছে, সত্যি নিজেকে কুতবর মনে করছে। তুমি বোধহয় নিজের মনেই অনেক কিছু ভেবে নিয়েছো, তাই না? আমি ইয়ান ফেং যা করি তা কি অন্য কারো নাম ধার করে করতে হয়? বেশ, তুমি একটা গরিব কৃষক পরিবারের সন্তান, তুমি আমার জামাইয়ের সাথে কথা কাটাকাটি করছো। আমার মনে হয় তোমাকে জীবনে কোনো কঠিন শিক্ষা দেওয়া হয়নি। আমাদের ইয়ান পরিবারের ব্যবসা সারা ঢাকায় ওইরিয়ে আছে। আর আমার বাবা তো কিনা হংকিয়াং গ্রুপের সাথে চুক্তি করেছে। বুঝাও হংকিয়াং, সে আমাকে সম্মান করবেই, ওটাই স্বাভাবিক। আর তুমি এখানে আসলি কে? ভান করছিস কিসের? ছোটবেলায় ঝাও স্যার তোমার সেবা করত। ব্লিস কি তুই স্ত্রী ঝাও স্যারকে চিনতে সেদি তো তাদের ডেকে নিয়ে আয় না, দেখি তো কেমন লোক। হ্যাঁ সুইয়েন, তুমি নিজেই দেখো তুমি কাকে বিয়ে করেছো। এমন কুকুর বিড়ালের মতো লোক, তুমি এখনই তালাক দাও। ঠিক আছে, দেখি কত বাজে। 1 ঘন্টারও কম সময় বাকি আমার কঠোর পরীক্ষা শেষ হতে। আমাকে তাকে ডাকতে হবে না, সে নিজেই আমার সাথে যোগাযোগ করবে। হ্যালো, জায়গা খুঁজে পাচ্ছে না? ওকে, বুঝেছি। কাকা কাকিমা, আজ আমি আপনাদের বাড়িতে এসেছি কিছু উপহার নিয়ে, কিন্তু যে লোকটা উপহারগুলো নিয়ে আসছে সে জায়গা খুঁজে পাচ্ছে না। তাই আপনারা একটু অপেক্ষা করুন, আমি এখনই আসছি। বাবা, তুমি তো অনেক ভেবেছো। এখন তো আমরা সবাই একই পরিবার, এত লাজ লজ্জা কেন? আমি তো কিছু মানুষের মতো নেই, প্রথমবার বাড়িতে এসেছি আর হাতে কিছুই নেই। কাকা কাকিমা, একটু অপেক্ষা করবেন, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যাও যাও যাও। তোমরা দুজন এখনো দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি আমার জন্য। তালাকের কাগজপত্র সেরে ফেলো, এসো এসো এসো। এই প্রকল্পটি পরিকল্পনা শর্ত অনুযায়ী একবার পরিবর্তন করা হয়েছে। প্রধানত এই কয়েকটি জায়গা পরিবর্তন করা হয়েছে। এবং এখানে হ্যালো। হ্যালো ম্যাডাম ঝাও, আমি এইমাত্র ইয়ান ছেলেটিকে দেখেছি। ছেলেটিকে খুঁজে পাওয়া গেছে। ইয়ান বাউগু, ছেলেটিকে খুঁজে পাওয়া গেছে। কি? ওই ছেলেটি এখন কোথায়? চেয়ারম্যানকে জানান ছেলেটি এখন কোথায় আছে। হ্যালো চেয়ারম্যান, ছেলেটি এখন ডাক্কার পরিবারে আছে। আর একটা বিশাল সুখবর আছে। সুখ? কি সুখবর? ছেলেটি ডাক্তার পরিবারের মেয়েকে বিয়ে করে রেজিস্ট্রি করেছে। এটা তো পাকা হয়ে গেছে চেয়ারম্যান। হ্যালো, খুব ভালো, আমি জানলাম। ওই ছেলেটা অত বড় ব্যাপার আমাকে একবারও জানায়নি। স্ত্রী আমাকে একটা বড় সারপ্রাইজ দিয়েছে। ছোট ছাও, তুমি এখনই একটা বড় উপহার তৈরি করে পরিবারে পাঠাও। উপহারটা অবশ্যই ভারী ও মূল্যবান হতে হবে। চেয়ারম্যান, একটু দাঁড়ান। কি হয়েছে?
এটা খুব মজার কাকতালীয়। ঠিক এই সময়ে জিয়াংডং এর ইয়াং পরিবার আমাদের প্রকল্পটা নিতে চায়। ইয়াং পরিবার ওই অঞ্চলের পরিস্থিতি ভালোভাবেই জানে, তাই কি ইয়ান পরিবারকে একবার পাঠানো যায়। এতে শুধু দ্রুত হবে তাই না, পাশাপাশি ইয়াং পরিবারকেও পরীক্ষা করে দেখা যাবে চেয়ারম্যানের মতো কি। ভালো, এই কাজটা তোমাকেই দিলাম। চিন্তা করবেন না চেয়ারম্যান, আমি আপনাকে সন্তুষ্ট করবই। আরে হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম ছাওয়ার সাথে কাজ করতে পারাটা আমার সৌভাগ্য। ম্যাডাম ছাও নিশ্চিন্ত থাকুন, এই ব্যাপারটা আমি অবশ্যই আপনার জন্য সককে করে সেরে দেব, আপনাকে একটু চিন্তা করতে দেব না। হ্যালো ইয়ারলু, তাড়াতাড়ি আমার জন্য একটা দামি উপহার তৈরি কর, সেটা ইয়ে পরিবারে পাঠিয়ে দাও। মনে রেখো, উপহারটা অবশ্যই খুব মূল্যবান হতে হবে। তোমরা দুজন এখনো দাঁড়িয়ে কি দেখো? এখনই গিয়ে তালাকের কাগজপত্র আমার জন্য শেষ করো না। ওই কাকু, দুঃখিত কিন্তু সম্ভবত আমাদের আর তালাক হবে না, কেন? কারণ জুয়েইন আমার সন্তান সম্ভবা। সেটা আপনারই নাতি হবে কাকু। কি? তুমি আমাকে বল, ও যা বল সেটা সত্যি নাকি মিথ্যা? ইয়াং ফেং হারামজাদা, আমার বাবাকে বোকা বানাতে গর্ভবতী হওয়ার মতো মিথ্যা কথা পর্যন্ত বলতে পারো? বাবা, এটা সত্যি। আমার ইয়ে পরিবারে তোমার মতো একটা অবাধ্য মেয়ে কিভাবে হলো? তুমি আমাকে সরাসরি মেরে ফেললেই খুশি হবে তাই না? আরে আরে আরে, শ্বশুরমশাই আপনি একটু শান্ত হন, এতে গর্বের ক্ষতি হতে পারে। শ্বশুরমশাইকে ডাকো, আমি তোমার মতো জামাই চাই না। শোনো বলি ইয়ান ফেং, যতদিন আমি এ হংকাও বেঁচে আছি, তোমাদের দুজনের কোন সম্ভাবনাই নেই। আর তুমি পেটের এই হারামজাদা শিশুটাকে এখনই গর্ভপাত করাও, আর এই বিয়েটা ভেনে দাও। শোনো বলি, তুমি যদি ইয়ান পরিবারের সাথে এই বীজের সম্পর্ক নষ্ট করো, তাহলে আমি এ হংকাও তোমাকে আর মেয়ে বলে মানবো না। বাবা, আমি এই শিশুটার গর্ভপাত করাবো না, আর ইয়ান জিয়ামিংকেও বিয়ে করব না। আস্তে আস্তে, এদিকে আয়, এখানে রাখ, আস্তে কর, এখানে রাখ। খালা, শুনেছি আপনি ফুলের খুব ভালোবাসেন, তাই নিলামে গিয়ে আমি অনেক টাকা খরচ করে আপনার জন্য ওই জেড ক্রিস্টাল ফ্লাস্কটা কিনে এনেছি। আশা করি পছন্দ করবেন, দ্রুত নিন। ইয়ান বাবু, আপনি এত যত্নশীল। আমি আর সুইয়ানের বাবা তো আপনাকে আমাদের নিজের ছেলের মতোই দেখি। আপনি আবার এত আনুষ্ঠানিকতা করছেন কেন? হ্যাঁ ইয়ান বাবু, ওই জেড ক্রিস্টাল ফ্লাস্কটা নজরেই বোঝা যায় অমূল্য। আপনি খালার জন্য ওই নিলামে অত টাকা উড়িয়ে দিলেন, এটা আমাদের ইয়ে পরিবারকে খুবই লজ্জিত করছে। খালু খালা, আপনারা তো জানেনই আমার কাছে টাকা মানে কিছুই না, শুধু আপনারা খুশি হলেই। আমি নিলামে যেটি টাকা খরচ করি না কেন, সেটা মূল্যবান। দেখো না ছেলেটাকে। দ্রুত নামিয়ে রাখো ওই নোংরাম জুর। কি দেখোয়, তুই বুঝবি কি? এই বোতলটা আমার চেনা চেনা লাগছে তো। ও হ্যাঁ, মনে পড়েছে। হা 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 হা, এটা তো আমার ছোটবেলার প্রস্রাবের মটকা। উফ, আহা, ইয়ান ফেং, তুই একটা ইটবালি নিয়ে খাটা গরিব মজুর দামি জিনিস চিনবি কোত্থেকে? শুনে রাখ, ওই জেড ক্রিস্টাল ফ্লাস্ক আমি কঠিন টাকা খরচ করে নিলাম থেকে কিনেছি। তুই সাহস করে বলছিস এটা তোর ছোটবেলার পেশাবের মটকা? আমি তো সত্যি কথাই বললাম, এত রাগ করছো কেন? বেশ, ইয়ান বাবু অত ভালো মানসিকতা নিয়ে এসেছেন, আর তুই এখানে অব্বাদ দিচ্ছিস? একদম বেয়াদ, চলে যা, আমাদের ইয়ে পরিবারে তোর কোনো স্থান নেই। হ্যাঁ, তুই একটা গরিব মজুর, এমন জিনিস আগে কখনো দেখেছিস? তোর কি অধিকার আছে এখানে এসে বকবক করার? আরে খালু খালা, আমি সত্যি বলছি, এই জিনিসটা নিশ্চিত আমার প্রস্রাবের মটকা। আমি ছোটবেলায় এই বোতলের তলায় আমার নাম খোদাই করেছিলাম। হা হা হা, ইয়ান ফেং, সত্যি তোর দেমাকের কোনো সীমা নেই। শুনে রাখ, ওই জেড ক্রিস্টাল ফ্লাস্ক খনি থেকে শুরু করে খোদাই করা পর্যন্ত বিশেষজ্ঞদের যত্নে তৈরি। আর তুই বলছিস এটা তোর ছোটবেলার পেশাবের মটকা? অমন কি বলছিস এর তলায় তোর নাম লেখা? তুই সত্যিই মরবার যোগ্য। আচ্ছা, যদি বিশ্বাস না করেন, বোতলটা উল্টে দেখলেই তো সব জেনে যাবেন। ঠিক আছে, যদি এই বোতলের তলায় তোর খোদাই করা নাম না থাকে, তাহলে তুই নজ্জানু হয়ে আমার কাছে ক্ষমা চাবি, আর সুইজানকে চিরতরের জন্য ছেড়ে চলে যাবি। এটাই তো আমার ছোটবেলায় ব্যবহার করা সেই বাটি, ভুল হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে যদি নাম থাকে, তুমি ন্যাংটা হয়ে
নিচে নেমে 3বার দৌড়াবে আর 3বার চিৎকার করে বলবে, ইয়ান ফেং আমার দাদু। কেমন? ভাল কথা দিলাম, আজই তোমাকে শেখাব। ডাইকরার ফলাফল কি? দেখো। হা, আছে কি? এটা স্তি। ইয়ান সাহেবের পক্ষে সম্ভব না আমাদের এটা পাঠানো। ইয়ান দাদা। হা হা হা, বাজি হারলে মানতে হয়। আসো, কাপড় খোলো। আমি এখনো অপেক্ষা করছি তুমি আমাকে দাদু ডাকার জন্য। আমার মনে হয় দাদু ডাকার লোক তুমি। চাচা চাচি, আপনারা কখনোই এর ফাঁদে পড়বেন না। ওই ইয়ান অক্ষরটা মিং রাজবংশের ইয়ান পরিবারের সরকারি চীনামাটির কারখানার ছাপ। এর সাথে ওর কোনো সম্পর্ক নেই। ওহে ইয়া দাদা, গন্ধটা শুকে দেখবেন। আমি ছোটবেলায় এতে কতবারই না প্রস্রাব করেছি। আমি এতে ফডিংও পুরে রেখেছিলাম। চাচা, আপনি বহু বছর ধরে পূর্ণ জিনিস সংগ্রহ করছেন, আপনি নিশ্চয়ই জানেন ইয়ান কারখানার পণ্য শুধু রাজপরিবারের জন্যই ছিল। জানো, ইয়ান সাহেব যে ইয়ান কারখানার কথা বললেন সেটা কি মিং রাজবংশের? ইয়ান কারখানা সত্যি ছিল চাচা। এটা জেড লোটাস ভেসেলের নিলামের রেকর্ড এবং বিভিন্ন বিশেষজ্ঞের সার্টিফিকেটও আছে। দেখুন, সব এখানেই আছে। ওই ছোকরা নিশ্চয়ই ট্রেজন এর সামনে বড়লোক সাজতে চায়, তাই এখানে মিথ্যে গল্প বানাচ্ছে। আমি বলছিলাম, তুই একটা নোংরা মজুর। তুই এত দামি জিনিস কখনো দেখেছিস? তুই শুধু ইয়ান ভাইয়ের ঈর্ষা করছিস, কারণ তিনি আমাদের এত মূল্যবান উপহার দিয়েছেন, তাই তুই এখানে মিথ্যে গল্প বানিয়ে আমাদের বোকা বানাতে চাচ্ছিস। খালা, আপনি শেষমেশ বুঝতে পারলেন। ছোকরা, শুনছি এখনই নির্জানু হয়ে ক্ষমা চাও আর টিউশনকে চিরতরে ছেড়ে দাও। আজকের ঘটনা আমি মাফ করতে পারি, যেন কিছুই হয়নি। নীলে হুম, নইলে? আচ্ছা বলো বলো, নইলে কি হবে? নীলে, আমাকে নিজে না এসেই তোমার হাত গুঁড়ো করে দিতে হবে। যদি আমি ম্যাডামকে বলি হে তুমি দাবি করছ তিনি তোমার সেবা করেছেন, তাহলে কি হবে বলো তো? চেষ্টা করে দেখো না। আমার ধারণা তুমি যদি হ্যাঁ ম্যাডামকে এই কথা বলো, তিনি এখানে এসে নিজের মুখে আমাকে ভাইয়া বলে সম্বোধন করবেন। ইয়ান ফেং, বেশি বড়াই করছিস, থামো এখন। তুই কি পাগল হয়ে গেছিস? জীবন বাঁচাতে চাস না? কাকু কাকিমা, ওর জীবন তো কোন মূল্যই নেই, ওর কিছু আসে যায় না। কিন্তু আমি এদি ম্যাডামকে জানাই, ভাবুন তো, ট্রেজন তো ওর সাথে বিয়ে করেছে সম্ভব। এতে আপনাদের ইয়ে পরিবারেরও ক্ষতি হবে। কি দাঁড়িয়ে আয়, এখনই ইয়ান ভাইজের কাছে ক্ষমা চাও। বাবা, আপনি সবসময় ইয়ান জিয়ামিনের পক্ষে কথা বলেন কেন? ইয়ান জিয়ামিন কথা বলছেন। তুমি কি বুঝো? ম্যাডাম খুব বড় লোক, তাকে রাগ করালে আমাদের ইয়ে পরিবারের ব্যবসা আর চালানো যাবে না। বাবা, তাহলে আপনার মানে ব্যবসা আপনার মেয়ের বিয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? তুমি কি বোকা? আমরা সবাই তোমার ভালো চাইছি। ইয়ান পরিবারে তোমার বিয়ে হলে তুমি অনেক উপরে উঠে যাবে। ইয়ান পরিবার তোমাকে সম্পদ দেবে। এই নোংরা ছোকরা কি দিতে পারবে? টিউশন, আমাদের ইয়ান পরিবার আর স্ট্রং হোল্ড গ্রুপ এখন পার্টনারশিপ করেছে। ভবিষ্যতে ঢাকায় আমরা নম্বর 1 না হলেও শীর্ষ কোম্পানি তো হবেই। তুমি যদি আমার সাথে বিয়ে করো, আমি প্রতিজ্ঞা করছি আমার সবকিছুই তোমার হবে। ঠিক বলেছে, এখনই এই নোংরা ছোকরাকে তালাক দাও। আর ইয়ান ভাইয়ের সাথে থাকো। না, আমি ইয়ান ফেং ছাড়া আর কাউকে বিয়ে করব না। ও কি সত্যি ভাবছে? নাটক সত্যি হয়ে যাচ্ছে না তো? কি? ওই অবাধ্য মেয়ে, আবার বলো তো, আজ যদি তুমি এই বিয়ে ভানো না, তাহলে আমার ইয়ে পরিবারে তোমার কোন স্থান নেই। এত বড় দুঃসাহস! আমি করব না। সুইয়েন, তুমি বাবা মাকে আর রাগিও না, ঠিক আছে? তোমার কাজ শুধু ওই বিয়েটা ঠিকঠাক ভেনে দেওয়া। আমার পাশে শান্ত হয়ে থাকো, আজকের ঘটনা আমি ভুলে যাব। হা হা হা, ওই কাকা কাকিমা, সে আপনাদের ইয়ে পরিবারকে যা দিতে পারে আমিও সব দিতে পারি। দয়া করে কাকা কাকিমা, আমাকে একটা সুযোগ দিন। তুমি আবার? তুমি একটা মজুর। ওহে, তুমি নিজেই জানো না কি বলছো। হা হা হা, আসলে আমি সত্যি। পণ্য আসছে। ওহে, তোমরা দুজন সরো।
এটাকে পাঠালো? দাদু, তুমি এখানে কেন এসেছ জিয়ামিং? তুমিও এখানে? দাদু, আমি আজ পণ নিয়ে বীজের প্রস্তাব দিতে এসেছি। ওই সব পেন বাবাই আমাকে পাঠিয়েছেন? হ্যাঁ, তোমার বাবাই আমাকে বলেছেন। আমি এ পরিবারে পণ দিতে এসেছি। ওহে, আমি ঠিকই বলেছিলাম। আমার বাবা আমাকে সত্যিই ভালোবাসেন। জানেন, আমি জুজানকে যে উপহার দিয়েছি সেটা একটু বেশি সাধারণ ছিল, তাই বিশেষভাবে দাদুকে আবার পাঠিয়েছেন। হা হা হা। এই শ্বশুর বাড়ি তো সত্যিই শিষ্টাচারী। আমরা তো এখনই একই পরিবার হয়ে যাচ্ছি, তারপরও এত ভদ্রতা। দেখো, ওটাই তো বড়লোকের আসল শান শৌকত। ভদ্রলোক ভদ্রলোকের মতো কাজ করে, কিছু লোককে তো শিষ্টাচার শেখাতেই হয়। তোমরা ওদের বলো আমরা কি পাঠিয়েছি। জেড পাথরের ব্রেসলেট, মূল্য 50 লক্ষ টাকা। নীলকান্তমণির বিরল জুজেলারি ইয়ারিং, মূল্য 1 কোটি টাকা। তারকাকচিত নীলকান্তমণির হার, মূল্য 5 কোটি টাকা। অর্থায়নের চুক্তি, মূল্য 5 কোটি টাকা। মিং রাজবংশের 2টি নীলসাদা চীনামাটির বোতল, মূল্য কমপক্ষে 1000 কোটি টাকা। এত মূল্যবান জিনিস। বাবা তো আমার বীজের জন্য রীতিমতো রাজকীয় খরচ করছেন। যতই মূল্যবান হোক, আমি এগুলো নেব না। চুপ করো। ওরে ছোকরা, ওই উপহারের মধ্যে যে কোনো একটি বেছে নিলে সেটা দিয়ে তুমি কয়েক জন্ম ধরে মজুরি খাটতে পারবে। হু। আর 1 মিনিট, কঠোর পরীক্ষা শেষ হয়ে যাবে। অভিনন্দন ছোটবাবু, 3 বছরের কঠোর পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছেন। আমি আপনার জন্য বিশেষ গাড়ি এবং প্রাইভেট জেটের ব্যবস্থা করে রেখেছি। ডাক্কায় প্রস্তুত, কনভয়ও তৈরি। আপনাকে বিজয়ীর মতো স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে। আরে প্রাইভেট জেটের দরকার নেই, তুমি সরাসরি পরিবারে এসে আমাকে নিয়ে যাও। ঠিক আছে ছোটবাবু, শুনেছি আপনি পরিবারের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছেন। আমি পরিবারের জন্য কিছু সামান্য উপহার প্রস্তুত করে রেখেছি। জানি না ছোটবাবু আপনি পেয়েছেন কিনা। আরে দাঁড়াও, তুমি বলছো এই উপহার তুমি পাঠিয়েছ? হ্যাঁ ছোটবাবু, জিয়াংডং এর ইয়ান পরিবার আমাদের প্রকল্পে হাত দিতে চায়। সৌভাগ্যবশত ইয়ান পরিবার জিয়াংডং সম্পর্কে ভালোভাবে জানে। আমি ভেবেছি এতে কাজ দ্রুত এগোবে। পাশাপাশি ইয়ান পরিবারকেও যাচাই করা যাবে, তাই ইয়ান পরিবারকে দিয়েই উপহার পাঠিয়ে দিয়েছি। ওহ, তাহলে ব্যাপারটা এমন। ঠিক আছে, তুমি চলে আসো। ঠিক আছে ছোটবাবু, রওনা দিচ্ছি। জিয়াংডং এর বাড়িতে গিয়ে ছোটবাবুকে বাড়ি নিয়ে আসো। জি হুজুর। ওহ, ইয়ান নামধারী। তুমি বলছো এই উপহার তুমি পাঠিয়েছ? আমি পাঠিয়েছি। নিলে কি এই গরিব কুলাঙ্গার তুমি পাঠিয়েছ? ঠিক বলেছ, তুমি এক গ্রাম্য গরিব। তুমি কিভাবে এমন উপহার পাঠাতে পারো? এই ধরনের বাগদানের উপহার এখানে আমার ভালো জামাই ইয়ান ছাড়া আর কে এত টাকা দিতে পারে বলো তো? মা, চুপ করো তুমি। হ্যাঁ, এই বাগদানের উপহারগুলো আমিই পাঠিয়েছি। ইয়ান ফেং, একটু বাস্তব হও না। আমি জানি তুমি আমার বাবা মায়ের সামনে মুখ রক্ষা করতে চাও, কিন্তু এত বড় মিথ্যা বলছো। ওহ, আমি কি বলে তুমি? হ্যাঁ, সঠিকভাবে বলতে গেলে উপহারগুলো আমি পাঠাইনি, বলা উচিত আমার লোকেরা পাঠিয়েছে। লোক? তোমার মতো গরিব কুলাঙ্গারের আবার লোক আছে? নিশ্চয়ই কোনো আবর্জনার ভাগাড় থেকে ভিক্ষুক জুটিয়েছ লোক বানাতে। আমার জামাই ঠিকই বলেছে, তুমি ফোন করে তোমার সেই মজুরের পরিচয়টাই ভুলে গেছো, আর এখন আমার জামাইয়ের নামের সুযোগ নিয়ে ভান করছো? তোমার কি এত সাহস? আপা, ইয়ান ফেং যা করে তা কারো নাম ভাঙিয়ে করে না। সতীতে বিনা প্রস্তুতিতে বেড়াই করছো। তোমরা ওকে বলো ওই উপহারকে পাঠিয়েছে। বাগদানের উপহার ইয়ান বাবু পাঠিয়েছেন। শুনলে নাকি গরিব কুলাঙ্গার? এই উপহারের তোমার সাথে কোনো সম্পর্কই নেই। আছে কি নেই কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে। আচ্ছা কাকু কাকিমা, আমিও দেখতে চাই এই গরিব কুলাঙ্গার কখন পর্যন্ত ভান করতে পারে। তুমি কি এইমাত্র গ্লাবাজি করে বলছিলে না ওই বাগদানের উপহার তোমার লোকেরা পাঠিয়েছে? খুব ভালো, তাহলে আমি তোমাকে 1 ঘন্টা সময় দিচ্ছি। তোমার সেই লোকদের আমাদের সামনে হাজির করো, নিলে
আজই তোমার প্রাণ এখানে শেষ হবে। আমার জামাই ঠিক বলেছে সুইয়েন, আমি আজই তোমাকে ওর আসল রূপ দেখাবো। ফোন করো। শিগগির ফোন করো। আচ্ছা ঠিক আছে। আমি আশা করি পরে তুমি এখনকার মতোই সাহস দেখাতে পারবে। হা হা হা, আমাদের ইয়ান পরিবার এই পুরো ডাক্কায়। আমাদের ইয়ান পরিবারের মুখ উজ্জ্বল করতে সাহস করে। যদি স্বজন দেবরাজও এখানে আসে, সেও সোজা হয়ে বসে আমার সাথে কথা বলবে। ইয়ান ফেং, তুমি বাজে কাজ বন্ধ করো। আমি তোমাকে ঢাল হিসেবে এনেছি, প্রাণ হারানোর জন্য নয়। আরে চল এখান থেকে। কোথায় যাব? যাব না। শোনো, 1 ঘন্টার মধ্যে তোমার লোক দিয়ে এখানে না আসে, আমি তোমাকে হেমের বাড়ি পাঠিয়ে দেব। কোনো সমস্যা নেই। যেহেতু তুমি জেদ করে মরতে চাচ্ছ, তাই আমি তোমাকে সুযোগ দিচ্ছি। তোমাকে 20 মিনিট সময় দিলাম জিয়ানডংয়ের ইয়ে পরিবারে আসার জন্য। জি হুজুর। তোমাকে 20 মিনিট সময় দিলাম জিয়াংডংয়ের ইয়ে পরিবারে আসার জন্য। গাড়ি দ্রুত চালাও, 18 মিনিটের মধ্যে ইয়ে পরিবারে পৌঁছাতে হবে। জি ম্যাডাম ছাও। ইয়ান বাওগু, তুমি আমার জন্য কিভাবে কাজ করছো? তুমি এখনই ইয়ে পরিবারে এসে আমার সাথে মিলিত হবে, নইলে প্রকল্পের সহযোগিতা বাতিল। এরলি, তোমার সেখানে কি অবস্থা? ম্যাডাম ছাও কিছুক্ষণের মধ্যে ব্যক্তিগতভাবে ইয়ে পরিবারে যাবেন। তুমি সাবধানে তাদের আপ্যায়ন করবে। যদি কোনো ভুল হয়, আমি তোমাকে ক্ষমা করব না। দ্রুত দ্রুত ইয়ে পরিবারে যাও। আজ সারাদিন কি হয়েছে? কি ধরনের কাজ করেছ? ইয়ান জিয়ামিং, আমি অনেকবার বলেছি আমি তোমাকে পছন্দ করি না। তুমি আবার কি করতে চাও? ইয়ে জুজাইন, এখনো পর্যন্ত এসে তুমি এখনো এই ভুল থেকে বেরোতে পারছ না। ঠিক আছে, ভয় পেজো না দাদা, আমি আছি। এখনো এই নোংরা দিনজুরকে রক্ষা করো। তাহলে কি হবে? হাল, তাহলে আমি এখনই ওকে শেষ করে দিচ্ছি। থামো কাকা, আমি এখনই এই ইস্যুটাকে শেষ করে দেব। জিজামিন, তোমার বাবা এইমাত্র ফোন করে বলেছেন কিয়াংশিং গ্রুপের ম্যাডাম ছাও কিছুক্ষণের মধ্যে ইয়ে পরিবারে আসবেন। তিনি বিশেষভাবে বলেছেন কোনো ঝামেলা করতে নিষেধ করেছেন। এই লোকরা অপ্রীতিকর কিছু দেখতে চান না। ম্যাডাম ছাও চলে যাওয়ার পর আমাদের সুযোগ হবে ওকে সাজেস্তা করার। এই দিন মজুরটার কি বড় কোনো পরিচয় থাকতে পারে? কাকু, ওই ম্যাডাম ছাও ইয়ে পরিবারে আসছেন। এটা তো বিশাল সুসংবাদ কাকু। বলছি শোনো, ওই ছেলেটা দাবি করছে ম্যাডাম ছাও তার অধীনস্থ। আর যেহেতু কিছুক্ষণ পর ম্যাডাম ছাও ইয়ে পরিবারে আসছেন, আমরা সরাসরি ওই ছেলেটাকে ম্যাডাম ছাওর হাতে তুলে দিতে পারি। হয়তো ম্যাডাম ছাও খুশি হয়ে আমাদের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করবেন। ইয়ান, বেশি স্বপ্ন দেখো না। সে আমাকে শাস্তি দেবে না, খুশিও হবে না, বরং তোমাদেরই গুড়িয়ে দেবে। নেচ্ছার অপদার্থ, এখনো এসব বাহাদুরি দেখাচ্ছিস? বাহাদুরি দেখানোর কি দরকার? কারণ তাকেই আমি ডেকে এনেছি। ইয়ান ফেং, আমি জানি তোমার অহংকার অনেক, কিন্তু কথা যেভাবে ইচ্ছে বলতে পারো না। আর ম্যাডাম ছাও, সুইজান, আমি যা বলছি তা মিথ্যা নয়। সে বলছে ম্যাডাম ছাওকে সে ডেকে এনেছে। সত্যি নবজাতক বাছুর বাঘকে ভয় পায় না। দেখো তো, একেবারে উন্মাদ বাখাটে ছেলে। সুয়ান, এই কুলখনি থেকে দূরে থাকো। সবাই সাক্ষী থাকো, ম্যাডাম ছাও সম্পর্কে এইরকম কথা বলা আমাদের ইয়ে পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ নেই তো। খালা অত ভয় পাচ্ছেন কেন? শুধু সুইয়ান যদি আমাকে বিয়ে করে, তাহলে ম্যাডাম ঝাওকে নিয়ে কথা বলুন, এমনকি তাকে রাগান্বিত করুন। ম্যাডাম ঝাওর সাথে কয়েকটা কথা বলে নিশ্চয়ই আপনাদের ইয়ে পরিবারকে রক্ষা করবে। নিশ্চয়। আমি যেহেতু মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছি, সুয়ান তোমাকেই বিয়ে করবে। আমার জামাইয়ের সম্পর্কই তো শক্তিশালী, ঝাও পরিবারের সাথেও যোগাযোগ আছে। খালা, আপনি বাড়িয়ে বলছেন। আমাদের ইয়ান পরিবার সমগ্র হাকায় 1 নম্বর বা 2 নম্বর আইনি পরিবার। আমরা খনি ওই শুধু বড়াই করা অপদার্থের মতো নেই। হা হা হা। ইয়ান, তোমার এই আশা মাটিতে মিশিয়ে দাও। কারণ সুইজান, সে আমার সন্তান নিয়ে আছে। কি মিথ্যা কথা জিজামিং। সে আর ইয়ে সুয়ানের মধ্যে অবৈধ সম্পর্ক আছে। আমাদের ইয়ান পরিবারের নিয়ম হলো কোনো মেয়ে বিয়ে করার আগে তার কুমারিত্ব অক্ষুণ্ণ থাকতে হবে। তাই ইয়ে সুয়ানকে অবশ্যই তার কুমারিত্ব প্রমাণ করতে হবে, তবেই সে স্ত্রী হতে পারবে। ইয়ান কাকা, আপনি নিশ্চিন্ত থাকুন,
আমার মেয়ে সুইয়ান ছোটবেলা থেকেই। কোনো পুরুষের হাত ছুঁয়েও দেখেনি। একদম কুমারী মেয়ে, ওর কথায় কান দেবেন না। একদম পরীক্ষার দরকার নেই, একদম না। আপনি যা বলবেন তাই হবে। আমাদের ইয়ান পরিবারের কি কোনো নিয়ম নেই? পুরুষের হাত ছুঁয়নি। তুমি সুজেইজান, তুমি আমাকে ঠকাচ্ছ না? হ্যাঁ, সত্যি। বাহ, তোমরা ইয়ে পরিবার সবাই মিলে আমাদের ঠকাচ্ছ, তাই না? না, আমি বুঝতে পেরেছি, তোমরা আমাদের ইয়ান পরিবারের যৌতুক নিয়ে পালাতে চাও, না? না ইয়ান সাহেব, আমরা তা করিনি, একদম না। না, এখনো বলছো না? আমি এখনই ওর পরীক্ষা নেব। কোথায় ইয়ে সুজেইজানের কাপড়? খুলে ফেলো। স্পর্শ করো না। ও এখন আমার স্ত্রী। ওকে একবার ছুঁয়ে দেখো। হা হা হা, ছেলে, তুমি নিজেই ডুবে যাচ্ছ। নিজের বাঁচার উপায় নেই আর নায়ক সাজছে। শোনো, আজ এই পরীক্ষা হবেই। ঈশ্বরও এসে বাঁচাতে পারবে না। কেউ আমাকে এভাবে তাকালে আমি সহ্য করি না। তুমি আমাকে মারলে, ছেলে, তুমি হাত তুললে। কেন তুলব না? তোমাদের ইয়ান পরিবার এত বড়। বাহ, ইয়ে পরিবার। আমরা ইয়ান পরিবার বিশাল যৌতুক পাঠিয়েছি, ঠিক আছে। তোমরা ইয়ে পরিবার যৌতুক নিয়েছ আর মেয়েকে অন্য পুরুষের বিছানায় পাঠিয়েছ। একটা ম্যাডাম ছাও নিয়ে বিপদে পড়েছ। এখন আমাদের ইয়ান পরিবারের শত্রুতা কিনতে চাও? ইয়ান কাকা, এতে আমাদের কোনো দোষ নেই। আমরাও কিছু জানি না। আমি ইয়ান পরিবারের প্রতি একেবারে বিশ্বস্ত। বাজে কথা বন্ধ কর। কার ভুল সেটা আমার দেখার নেই। আজ তোমরা ইয়ে পরিবার একটা দেখা না দিলে তা ইয়ান পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান হবে। আমি অবশ্যই ম্যাডাম ইয়ের সাথে মিলে তোমাদের ইয়ে পরিবারকে ধ্বংস করে দেব। ইয়ান ফ্যাং, তুমি কি চাও ইয়ে পরিবার তোমার সাথে কবরে যাক? ইয়ান ফেং, যদি তুমি আমার মেয়ের কথা একটু ভেবে থাকো, তাহলে এখনই তার সাথে তালাক দাও। তারপর নজ্জানু হয়ে ইয়ান ছেলেটির কাছে ক্ষমা চাও, মাথা ঠুকে ক্ষমা প্রার্থনা করো। সে আমাকে ঘুষি মেরেছে, শুধু ক্ষমা চাইলে সব ঠিক হয়ে যাবে। তাহলে ইয়ান ছেলেটির ইচ্ছা কি? আমি চাই সে আমার পায়ের ফাঁক দিয়ে হেঁটে যাক আর আমাকে একবার দাদা আমি ভুল করেছি ব্লুক যতক্ষণ না আমি সন্তুষ্ট হই। আর তোমার মেয়ের ব্যাপারে আমি এখনই তার কুমারিত্ব পরীক্ষা করব। তোমাদের ইয়ে পরিবারের জন্য রাস্তা খোলা আছে, দেখো নিতে চাও কি না। নেব। ইয়ান ফ্যাং এর মতো নিয়ম কানুন না বোঝা লোককে ঠিকভাবে শেখানো দরকার। শ্রেষ্ঠ নিকৃষ্ট কি বোঝায়? তুমি এখনই তাই করছো না কেন? তোমাদের জন্য রাস্তা খুলে দিয়েছে। বাহ, ইয়ান ছেলেটি তো সত্যি অসাধারণ, সত্যি উদার মনের মানুষ। কিন্তু আমার মেয়েটা ছোটবেলা থেকে আদরেই বড় হয়েছে। কুমারিত্ব পরীক্ষার সময় একটু সাবধানে হালকা হাতে করবেন তো। বাবা মা, আমি তো তোমাদের নিজের মেয়ে। তুমি চুপ কর। কুমারিত্ব পরীক্ষা করতে বললেই কি হয়েছে? এত অভিমান করছো কেন? আমরা তো তোমার ভালোর জন্যই করছি। ওহো কাকু কাকিমা, তোমরা তো উঁচু শাখায় বসতে গিয়ে নিজের সন্তানকেও পণ হিসেবে ব্যবহার করতে পারো। তুমি আর তুমি শেষবার যে আমাকে নতজানু হতে বলেছিল, সে এখনো হাসপাতালে শুয়ে আছে। ভেবেছিলাম আমি একদম বোবা বিড়াল, তাই না? আমি এখনই তোমাকে 3 সেকেন্ড সময় দিচ্ছি নজ্জানু হয়ে ক্ষমা চাইতে, না হলে আজ তোমাদের সবাইকে মেরে ফেলব। ইয়ান বংশের লোক, তুমি আমাদের ঝাও সারের সাথে শত্রুতা করিয়েছো, আর এখন তুমি ইয়ান পরিবারের সাথেও শত্রুতা করাতে চাও। তুমি আমাদের মেরে ফেলতে চাও নাকি? যেহেতু তুমি সুইয়ানকে ভালোবাসো, তাহলে তাড়াতাড়ি ইয়ান ছোটবাবুর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাও? আমাকে নতজানু হতে বলছো? তোমার ইয়ান পরিবারের যোগ্যতা আছে নাকি? জ্যারিমেনি হোক না কেন, আমার নির্দেশ ছাড়া সে এক পাও নড়তে সাহস করবে না। তোমার তো বড়ি ব্রাই। আমি ঢাকায় 40 বছর ধরে আছি, ছাও স্যারকে কখনো দেখিনি। আর তুমি একটা সাধারণ মজুর। ছাও স্যারকে তোমার ভেলেজ গুটিয়ে থাকতে বলবে? ইয়ান ফেং, দয়া করে আর বাজে কথা বলো না, থামো। আমি বাজে কথা বলছি না, আমি সত্যি বলছি। জ্যারিমেন, আমি তোমাকে 1 মিনিটের মধ্যে ইয়ে পরিবারের বাড়িতে হাজির হতে বলছি। একটু প্রশংসা করলেই তুমি ফুলে উঠেছ দেখছি। ছাও স্যার এসেছেন।
বললাম আর সাথে সাথে চলে এলেন। ইয়ান ফেং, তুমি শেষ পর্যন্ত কে? একটা ফোন করেই ঝাও স্যারকে ফিরিয়ে আনতে পারো। সব সময় আসবে, তখন জানতে পারবে। একটা ফোনেই ঝাউ স্যারকে ডেকে আনলো। আর আমি তো ওকে ওভাবে অপমান করেছি। এবার সব শেষ, সব শেষ। ইয়ান ফ্যাং, আগে ম্যাডাম তোমার সাথে যে আচরণ করেছিল সেটা ছিল একটা পরীক্ষা। পরীক্ষা? ম্যাডামের সাথে তুমি রাগ করবে না তো? না ম্যাডাম, শুধু যদি পারেন। ও কাউকে ডেকেছে আবার? বাজে কথা। যে লোকটা এসেছে সে ঝাও হংকিয়াং নেয়। ঢাকা থেকে এখানে আসতে ঝাও হংকিয়াং এর কমপক্ষে 2 ঘন্টা লাগবে। তুমি আমাকে ঠকাতে এসেছো? এই গরিব ছেলে। তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? বের হয়ে যাও এখান থেকে, চলে যাও। কুমার, আপনি ঠিক আছেন তো? ঠিক আছি। অভিনয়টা বেশ বিশ্বাসযোগ্য হয়েছে। 2টো বডিগার্ডও ডেকে এনেছে দৃশ্যে দেখানোর জন্য। কিন্তু এই নাটকটা সত্যিই খুবই নিম্নমানের। তুমি আমাকে মারতে সাহস করেছ? মেরেছি তাতে কি? তুমি হাত তুলতে সাহস করেছ? তুমি জানো ইয়ান পরিবারের বিরুদ্ধে যাওয়ার পরিণাম কি? জানতে চাই না, কিন্তু তোমাদের জানা দরকার। আজ থেকে ঢাকায় আর কোনো ইয়ান পরিবার থাকবে না। এটা কি সত্যিই সেই বড়লোক ঝাও হংকিয়াং? কুমার, আমি যেভাবে ব্যবস্থা নিয়েছি আপনি কি তাতে সন্তুষ্ট? তোমাদের এই নাটকটা সত্যিই খুবই খারাপ। সারা ঢাকায় কেউ ইয়ান পরিবারকে মুছে ফেলার কথা বলতে সাহস করে না। সত্যি? দ্বিতীয় কাকা, ওদের সাথে অত কথা বলার দরকার নেই। ওই নকল জিনিসটার হাত পায়ের শিরা কেটে দাও, আর এই লোকটার জিহ্বা কেটে বের করে দাও। নিয়ে গিয়ে বন্য কুকুরকে খাওয়াও। কি দাঁড়িয়ে আয়, এখনই করো। ওদের দুজনকে অচল করে দাও। ঝান লং ঝাও। হুম। কাকু, দেখুন, সুযোগ দিলাম, তবু কাজে লাগাতে পারলেন না। একেবারে শেষ পর্যন্ত গড়াতে চান। ঝান লং ঝাও হু। আমি বলছি আমাকে ছুঁজো না, ছুঁজো না, নাহলে বাবা তোমাদের ছাড়বেন না। শোনো, সাহস থাকে তো আমাকে বাবার কাছে ফোন করতে দাও। সে আসলে তোমাদের এক টুকরো মাংসও বাকি রাখবে না। দরকার নেই। ইয়ান বাওগুকে ফোন করেছি, সে এখনই এসে প্রায়শ্চিত্ত করবে। আমার মনে হয় তুমি ভয় পাচ্ছে হে আমি বাবাকে ফোন করব। তুমি ভয় পাচ্ছ বাবা তোমার অভিনেতা সত্তা ফাঁস করে দেবে। হাই, পরের দিন হিসাব নেওয়ার চেয়ে আজই সমস্যার সমাধান করাই ভালো। সে ফোন করতে চাইলে করতে দাও। করো। দেখি তোমরা কত দূর অভিনয় করতে পারো। হ্যালো বাবা, ওই বদমাইশ ছেলে আবার কোথায় গেল? কি? ঠিক আছে, বুঝেছি। ওই ছেলেটা কি আবার অমন কারো সাথে ঝামেলা বাঁধিয়েছে যার সাথে বাঁধানো উচিত নয়? তাড়াতাড়ি এ পরিবারে পৌঁছাও। আমি পরামর্শ দিচ্ছি, এখনই নজ্জানু হয়ে আমার কাছে ক্ষমা চাও। বাবা এলে হয়তো তোমাদের পুরো দেহটা রেখে দেবেন। ইয়ান ফেং, আমি জানি তুমি খুব শক্তিশালী লোক খুঁজে এনেছো, কিন্তু ইয়ান জিয়ামিনের বাবা, জিয়ামিনের স্থানীয় দাদা, আমার জন্য তোমার। তাহলে তোমার বাবার অপেক্ষা করো, আমি তার সামনেই আরো 100 চড় মেরে দেব। তুমি এটা আমার নিজের ব্যাপার। আজকের পর আমাদের মধ্যে কেউ কারো কিছু দায়ী নয়। মর্যাদাবান অতিথি এসে গেছেন। দাদা, বাবা, আপনি শেষ পর্যন্ত চলে এসেছেন। আপনি এদিন আসতেন, তাহলে আপনার ছেলেকে তারা মেরে ফেলত। আপনি আপনার ছেলের জন্য ন্যায় বিচার করুন। এখন শেষ। এই গ্রাম্য লোকটা এবার পাহাড়ে গিয়ে ঠোকা মেরেছে, এবার নিশ্চিত মৃত্যু। এটা কি আমাদের পরিবারের উপর এসে পড়বে না তো? না বলো বাবা, ওরাই
ওরা দুজন অহংকার করে কথা বলেছে, প্রকাশ্যে আমার মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ইয়ান বাওগো, তোমার সত্যিই ভয়ানক সাহস হয়েছে। জেনারেল, জেনারেল ঝাও, আপনি অত তাড়াতাড়ি কি করে এলেন? আমি আগে না এলে জানতামই না তোমার ছেলে এত বড় মুখ। জেনারেল ঝাও, আমি ভুল বুঝেছি, আমারই শাসন কর্তৃত্বের অভাব। জেনারেল ঝাও, দয়া করে তাকে এবার তাকে ক্ষমা করুন। জিয়াংডং এর এই স্থানীয় দাদা এই মেয়েটির প্রতি এত সম্মান দেখাচ্ছে, তাহলে কি ইয়ান ফ্যাং সত্যিই একজন গোপন পরিচয়ধারী মজুরদের মধ্যে জীবন কাটানো কোনো উচ্চপদস্থ ব্যক্তি? তাহলে আমাদের পরিবার তো ধনী হয়ে যাবে। না বাবা, ওই অবাধ্য সন্তান, এখনই তোমার মুখ বন্ধ করো। তুমি জানো তুমি কাকে অপমান করেছ? জেনারেল ঝাওকেও তুমি অপমান করার সাহস করেছ। ইয়ান ফেং, তুমি সত্যিই জেনারেল ঝাওকে চেনো? আমি তো আগেই বলেছি, আমি শুধু চিনি না, খুব ভালোভাবেই চিনি। জিয়াও ফ্যাং, তুমি যা বলছো সবই কি সত্যি? এখনই ক্ষমা চাও। জেনারেল ঝাও, আমাদের চোখে ধুলো দিয়েছিল, আমরা আপনাকে চিনতে পারিনি, আমরা আপনাকে অপমান করেছি। দয়া করে, মহান মানুষ ছোট মানুষের ভুল মনে রাখেন না, আপনার হাত উঁচু করুন। আমাদের এবার ক্ষমা করুন, আমরা আর কখনো অমন করব না। তোমাদের কি মনে হয় তোমাদের ক্ষমা চাওয়ার লক্ষ্য আমি? ইয়ান ছোটবাবু, আমার চোখ আগে ছিল অন্ধা, আপনাকে অসম্মান করেছি, জানতাম যদি আপনি সত্যি বলছেন। আমাদের এক্সট্রা সাহস হলেও আমরা অমন করতাম না। দুঃখিত। ওহো, তাহলে বলতেই হবে আমারই ভুল। না না না, আমাদেরই ভুল। একটু আগেই না বলছিলে আমি তোমাদের পায়ে ফাঁক দিয়ে হামাগুড়ি দিই? সাহস হবে না, হবে না, হবে না। ছোটবাবু, তাদের কি শাস্তি দেবেন? ছোটবাবু, ম্যাডাম ঝাওয়াকে ছোটবাবু বললেন। ওই লোকটা কি ঢাকার ইয়ান পরিবারের উত্তরাধিকারী? ওকে, ওর মনোভাব একরকম, সাথ ক্ষমা করা যায়, কিন্তু কেউ কেউ তো আমাকে মানতে রাজি নয়। আচ্ছা, তাড়াতাড়ি ইয়ান ছোটবাবুর কাছে ক্ষমা চাও। আচ্ছা, ক্ষমা চাওয়ার দরকার নেই, আমি ইয়ান ফেং কাজ করি একটু রেহাই দিয়ে। ও যেমন বলেছিল ঠিক তেমনি করো, সবার সামনে 10টা নাক সিটকানি মেরে নতজানু হয়ে আমাকে দাদু বলো 100 বার। আমার ভুল হয়েছে। ইয়ান ফেং, অতটা বাড়াবাড়ি করো না। আমি বাড়াবাড়ি করছি, ঠিক আছে, যোগ করব না। যেহেতু ও রাজি নয়, তাহলে আজ থেকেই ইয়ান পরিবারের নাম ডাক্কা থেকে মুছে যাবে। অন্ধ হয়েও নাকি? ইয়ান ছোটবাবু কি করতে বলেছেন? ইয়ান ছোটবাবুর কথা মতো কর। তাহলে ইয়ান ফ্যাং সত্যিই বলছিল, আমরা ওকে ভুল বুঝেছিলাম। কি ইয়ান ছোটবাবু, ইয়ান ফ্যাংয়ের সামনে সব ফিকে আমাদের প্রায় হারাতে বসেছিল। এত ভালো জামাই। শুনেও তাড়াতাড়ি। ইয়ান দাদু, আমার ভুল হয়েছে। আহ, আমার ভুল হয়েছে ইয়ান দাদু। বাহ, আমার ভুল হয়েছে ইয়ান দাদু। ইয়ান ফেং, এবার থামো না। আমার আদরের জামাই, শত্রুরও জায়গা রাখো। এমন নীচ লোকের সাথে ঝগড়া করে লাভ কি? আজকের পর আমরা পরিষ্কার, কোনো দেনা পাওনা নেই, ওদের জন্য অত শত্রুতা জমাবে না। ঠিক আছে, যেহেতু আমার স্ত্রী আর চাচি চাচাও তোমার জন্য অনুরোধ করছেন, তাহলে এবার বাদ দিলাম। ইয়ান ছোটবাবু, আপনি সত্যিই মহানুভ। ইয়ান ছোটবাবু, আপনি নিশ্চিন্ত থাকুন, আজ থেকে আমি এই দুর্বৃত্ত ছেলেটাকে ক্রীড়া শাসনে রাখব, ভবিষ্যতে কোনোভাবেই ঝামেলা করতে দেব না। দুর্বৃত্ত আপনি ইয়ান ছোটবাবু আর ম্যাডাম ঝাওকে ধন্যবাদ দে। ইয়ান ছোটবাবু আর ম্যাডাম ঝাওকে ধন্যবাদ। ইয়ান ছোটবাবু, ধন্যবাদ ম্যাডাম ঝাও। ইয়ান ফেং, আজ তুমি আমার মুখে কালি মেরেছ। শপথ করছি, ভবিষ্যতে এর চূড়ান্ত মূল্য তুমি দেবে। শুধু আমার মেয়েকে এই ধরনের মানুষের হাতেই সঁপে দিলে আমি নিশ্চিন্ত হতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। তো এখন ব্যাপারটা প্রায় মিটে গেছে, তাহলে এবার তাদের দুজনের ব্যাপারে আলোচনা করা যাক। আমার বাগদানের উপহার নষ্ট করার ক্ষতিপূরণ। এটা কি ক্ষতিপূরণ দিতে চাইছো না? দেব, অবশ্যই দেব। ম্যাডাম ঝাও নিশ্চয়ই দেবেন।
শুধু জানতে চাই ইয়ান ছোটবাবু কত টাকা ক্ষতিপূরণ চান? তোমাদের আন্তরিকতা দেখে এই সংখ্যাটা দিলেই চলবে। 2 কোটি টাকা। না না, 2 কোটি নয়, 2। বুঝতে পারছো না? আমাদের ছোটবাবু তোমাদের কাছ থেকে 2000 কোটি টাকা চাইছেন। 2000 কোটি? আমরা অত অল্প সময়ে অত টাকা কোথায় পাব? মিস আন্ডারস্টুড না, 200 বিলিয়ন। আমি বলছি আপনি দেন 2। ছোটবাবু তোমাদের একটা সুযোগ দিয়েছিলেন। কিন্তু তোমরা এখনো দেরি করছো। এখন তিনি মন পরিবর্তন করেছেন, তোমাদের দিতে হবে 2000 কোটি টাকা। আমি তোমাদের শুধু একদিন সময় দিচ্ছি টাকা জোগাড় করার, নইলে ইয়ান পরিবারের নাম মুছে দেওয়া হবে। 2000 কোটি টাকা। ইয়ান ছোটবাবু, আপনি তো বড়লোক, দয়া করুন। আমাদের ইয়ান পরিবার বিক্রি করে দিলেও 2000 কোটি টাকা তো উঠবেই না, একটু কম করলেন না? হ্যাঁ ইয়ান ছোটবাবু, আমাদের এইবার মাফ করে দিন। আমরা সত্যিই বুঝতে পেরেছি ভুল হয়েছে। হ্যাঁ ইয়ান ছোটবাবু, আমি সত্যিই বুঝেছি ভুল। ইয়ান ফেং, 2000 কোটি টাকা, এটা কি একটু বেশি হচ্ছে না? সবাই ভুল বুঝছে, আমি এতটা বলিনি। আমার মানে হলো তোমরা শুধু 20 লক্ষ টাকা দাও, একটু মান রাখার জন্যই। ভালো, ধন্যবাদ ইয়ান ছোটবাবু। ছোটবাবু, এই 20 লক্ষ টাকা কি তাদের জন্য খুব সস্তা হয়ে যাচ্ছে না? সব বিবাহের উপহার মিলিয়ে তো 20 লক্ষ টাকার বেশি। আমি বুঝেছি, আপনি চাচ্ছেন তাদের কাছ থেকে একটা মনোভাব। হ্যাঁ, এখনো দাঁড়িয়ে আছ কেন? তাড়াতাড়ি ছোটবাবুকে টাকা পাঠাও। আমি তোমাদের 1 ঘন্টা সময় দিচ্ছি, চলে যাও। চলো চলো, দ্রুত চলে যাই। মিস্টার ঝাও, জিয়াও ফ্যাং বসো। দ্রুত বসো। জিয়াও ফেং, দেখছি তুমি মিস্টার ঝাওয়ের সাথে খুব ভালো সম্পর্ক রাখো। চা খাও। তুমি কি সত্যিই তারা যেরকম বলে কোনো বড়লোকের ঘরের ছেলে? এই শ্বশুর শাশুড়ি তো সত্যিই খুব সুবিধাবাদী। মেয়েকে বড়লোকের ঘরে পাঠানোর জন্য শরীর পরীক্ষা পর্যন্ত করাতে রাজি। আমি যদি তাদের বলতাম, তারা নিশ্চিত আমাকে তাদের মেয়ের সাথে বিয়ে দিয়ে দিত। বিয়ে না করলে আমাকে আদালতে টেনে নিয়ে যাবে, সেটা আরও ঝামেলা হতো। আপনি ভুল বুঝেছেন আপা, আমি তো শুধু মজা করছিলাম। আগে ম্যাডাম ঝাওয়ের সাথে পরিচয় হয়েছিল, তাই আজ তাকে ডেকে এনে একটা নাটক সাজিয়েছি। কি নাটক? বাবা, আপনার কি হয়েছে? কিছু না। ওর দিকে মন দিও না, ও তো সারাক্ষণ পাগলের মতো ঘুরে বেড়ায়। আমি তো এইমাত্র শুনলাম মিস্টার ঝাও আপনাকে যুবরাজ বলছে। হ্যাঁ, তা ছোটবাবু বললেন কেন? ব্যাপারটা হলো, ইয়ান বাও গু আমাকে জীবন বাঁচিয়েছিলেন, তাই তারপর থেকে আমার নিজের ছোট ভাইয়ের মতোই দেখি, আরে তাই তাকে ছোটবাবু বলে আদর করি। এই তো আসল কথা। ম্যাডাম ঝাও না বললে আমি তো ভাবতাম ইয়ান ফেনি থাকার নগদ রাজার আসল উত্তরাধিকারী। যেহেতু সব বিষয়েই স্পষ্ট হয়ে গেছে, তাহলে ছোটবাবু, আমি এবার চললাম। আপনার আর কোনো প্রয়োজন হলে যে কোনো সময় বলুন। হ্যাঁ, ঠিক আছে। তো এই হলো আসল গল্প। তার মানে ম্যাডাম ঝাও কি আপনাদের পরিবারকে সাহায্য করেছেন? বলুন তো, কয়েক কোটি টাকা দিয়েছেন নাকি? হ্যাঁ। মা, আপনি কি বকছেন? চুপ করো। আপা, আপনি তো খুব মজা করেন। কয়েক কোটি টাকা তো দূরের কথা, আমি তো লাখ টাকাও কখনো দেখিনি। আমার বাড়িতে যদি এত টাকা থাকতো, আমি কি আর মজুরি খাটতে যেতাম? দেখলাম তো, সত্যিই একটা গাঁও গ্রামের লোক। আমি ভেবেছিলাম কিনা কোনো সোনার চড়ুই, চোখে ধুলো দিয়েছি পুরোপুরি। আমাদের এক সুযোগের বিয়ে নষ্ট করে দিলে। তুই এখনই এখান থেকে সরে যা, আমাদের ইয়ে পরিবার থেকে বের হয়ে যা। আমি ভেবেছিলাম কিনা কোন বড়লোক, আসলে তো একটা ফতুয়া। এখনই আমার মেয়ের থেকে তালাক দিয়ে দে। শুনে রাখ, যতদিন আমি হাংতাও বেঁচে আছি, ততদিন তুই আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখিস না। কাকু কাকিমা, কি সুযোগের বিয়ে বাবা মা? ইয়ান ফেংয়ের কাছে কিছুই নেই সত্যি, কিন্তু সে আমার জন্য জীবন দিতেও রাজি, ইয়ান পরিবারের বিরুদ্ধেও দাঁড়াবে। আর সেই ইয়ান জিয়ামিন আমাকে কি দিতে পারবে? এই জীবনে
ইয়ান ফেং ছাড়া আর কাউকে আমি বিয়ে করব না। তোর সাহস দেখ। আমরা পরিবার কি ইয়ান পরিবারের মতো বড় গাছ ছেড়ে এমন গাঁও গ্রামের লোকের সাথে রিশতা করব? তোর মায়ের কোথায় ব্লুক, সব তোর ভালোর জন্যই। তোমরা ভাগ্যিস বন্ধু সাজানো ছিল। এমন শ্বশুর শাশুড়ি জুটলে জন্ম জন্মান্তরে দুর্ভোগ। তুমি এখনো এখানে বসে আছ কেন? তুমি আমাদের সোফা নষ্ট করে দিয়েছো, এর দাম দিতে পারবে? তাড়াতাড়ি সরে যা। আহ, এখান থেকে এখনই সেরে যা। না কাকু কাকিমা, কি কাকু কাকিমা? ফিরাস। তুমি কে যে আমার আদরের মেয়েকে বিয়ে করবে? তুই একটা গরিব কাঙ্গাল। তুমি বাবা মা, আমি তোমাদের নিজের মেয়ে, ছোটবেলা থেকে এখন পর্যন্ত। তোমাদের চোখে শুধু টাকা। আমাদের বাড়িতে কি এত টাকার অভাব? সুইয়েন, মা তোর ভালো চায়। আমার ভালো চায়? তোমরা সত্যিই যদি আমার ভালো চাইতে, তাহলে আমাকে একজন সারাদিন মদ মেতে মরত। ফাজিল ছেলের সাথে বিয়ে দিতে জোর করতে না। সুইজেন, তুই এভাবে মায়ের সাথে কথা বলছিস? আমরা তোমাকে বড়লোকের বাড়িতে বিয়ে দিচ্ছি, সবই তো তোমার ভালোর জন্য। বড়লোক? আচ্ছা, যেহেতু তোমাদের বড়লোক এতই পছন্দ, তোমরাই নিজেরা বিয়ে করো না। এ কি সাহস? তোমাদের সাথে আমার আর কিছু বলার নেই, আমার নিজের ব্যাপার। এতে তোমাদের হাত দেওয়ার দরকার নেই। তুই ফিরে আয়। অভাগী মেয়ে, তুই ফিরে আয়। অভাগী, ফিরে আয়। ও কি দুঃসাহস, সত্যি দুঃসাহস দেখালি। উফ, সত্যিই কি পাপ করেছিলাম? দেখ, আমি এত বড় হয়ে আজ প্রথম কাউকে এত রাগ করতে দেখলাম। সুইজান, আজ থেকে আমাদের সব হিসেব চুকে গেল। হ্যালো বদমাইশ ছেলে, 3 বছর দেখা নেই, শুনছি তুই খুব নাম করেছিস। অমন কি একটি বান্ধবীও জুটিয়েছিস? এই যে বাবা দিবস আসছে, তোর বান্ধবীকে নিয়ে বাড়ি আস। বাবাকে একবার দেখাতে দে। কি বান্ধবী? আমি তো কিছু জানি না। বদমাইশ, বাবার সামনে এখনো বোকা বনে আছিস নাকি? তুই কি মনে করিস তোর বিয়ে রেজিস্ট্রি করার কথা আমার কাছে লুকানো থাকবে? আরে বাবা, তুমি ভুল বুঝেছ, সে আমার বান্ধবী না। আমরা দুজন শুধু নাটক করছিলাম। শোন বলছি বদমাইশ, এই বাবা দিবসে যদি মানুষটা দেখতে না পাই, তাহলে বাবা তোমাকে আরো 3 বছরের জন্য কঠোর পরীক্ষায় পাঠাবে। আরে সেটা তো হতে পারবে না। শোনো বলছি। হ্যালো হ্যালো বাবা, আমি তো এইমাত্রই বের করে দেওয়া হয়েছি। আবার কি ভেতরে গিয়ে তার কাছে কান্নাকাটি করব? ইয়ান ফেং, আরে তুমি বেরিয়ে এলে কি করে? আজকে তোমাকে ধন্যবাদ, ইয়ান জিয়ামিনের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য। কিছু না, ধন্যবাদ দিতে হবে না। হ্যাঁ, সত্যি যদি কৃতজ্ঞতা জানাতে চাও। কিন্তু আমার জন্য তুমি ইয়ান পরিবারের সাথে শত্রুতা করেছো, ওরা একদিন না একদিন তোমার আসল পরিচয় জেনে যাবে। ইয়ান জিয়ামিং এর স্বভাব জানো তো। ওরা তোমাকে কিছুতেই ছাড়বে না। সেটাই তো ভালো। যখন সে আমার আসল পরিচয় জানবে, তখন দেখবে। ঠিক আছে, আমি জানি তুমি নিজের সম্মান রক্ষা করতে চাও। কিন্তু ম্যাডাম ঝাও তোমাকে সাময়িকভাবে বাঁচাতে পারবেন, সারা জীবন নয়। আর আজ আমার জন্য তুমি যা করেছো, সত্যিই আমি খুব আবেগপ্রবণ হয়েছি। কিন্তু তোমার এত কিছু করার দরকার ছিল না। আমরা দুজনেই যদি সত্যিই জুটি হতাম, তবুও তোমার কত টাকা আছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ হতো না। আর আমার বাবা মায়ের মতো আমি নই। আমি সেই সব টাকার পেছনে ছুটে বেড়ানো মেয়ে না। আসলে যা বলছি সবই। চলো থামো। যেহেতু সবকিছু শুরু হয়েছিল আমার কারণেই। এই নাও, এখানে 10 লাখ টাকা আছে। এই টাকা নিয়ে এখনই ঢাকা ছেড়ে চলে যাও। কখনো আর ফিরে আসবে না। টাকা নেব না। সত্যিই যদি আমাকে ধন্যবাদ জানাতে চাও, তাহলে আমাকেও একটা সাহায্য করো। কি সাহায্য? আমার সাথে বাড়ি চলো। আমার পরিবারের সামনে একটু ভান করো। কিন্তু ইয়ান পরিবারের ব্যাপারটা। এটাই ঠিক হয়ে গেল। ইয়ান পরিবারের ব্যাপারটা আমি সামলাব। চলো। ইয়ান ফেং ওই বেকারটা আমাকে এই কপালে ফেলেছে। অকদিন না অকদিন আমি তোমাকে পায়ের তলায় দেব। হ্যালো আমিং, তুমি কি? আমরা সবাই ইয়ান ফ্যাং এর কাছে ঠকেছি। ও আসলে কোনো বড় লোকই না। ঝাও স্যারের সাথে ওর সামান্য একটু পরিচয় আছে শুধু। ও তাকে ডেকে এনেছে শুধু নিজের মুখ উজ্জ্বল করার জন্য। কি?
এটা সে নিজের মুখেই বলেছে, একদম সত্যি। আমিন, তুমি তোমার খালার চোখে সবসময়ই ভালো জামাই ছিলে। দূর, ওই হারামজাদা সাহস দেখিয়েছে আমাকে ঠকাতে। আমার আব্বা আমাকে বুকুনি দিয়েছে। খুব ভাল। আমার জন্য অপেক্ষা কর, হারামজাদা। আহা, ওই হারামজাদা ছেলে। হাহা, ছোট ছাও। কাল ওই হারামজাদা তার বান্ধবীকে নিয়ে বাড়িতে আসছে। তুমি ঢাকার সবচেয়ে বড় গ্র্যান্ড হোটেলে যাও। একটা সবচেয়ে বড়, সবচেয়ে লাক্সারি প্রাইভেট রুম বুক করে দাও। আমাদের ইয়াং পরিবারের সমান যেন নষ্ট না হয়। ঠিক আছে চেয়ারম্যান, আমি এখন ব্যবস্থা করছি। আমার জন্য আরও কয়েকটা দামি উপহারও তৈরি করে দাও। যাই হোক, প্রথম দেখা। 3 বছর শেষ পর্যন্ত এই কঠিন দিনগুলো শেষ এলো ছোট সাহেব। এটা কি ঢাকার সবচেয়ে লাক্সারি এলাকা লংহুবে রেসিডেন্স নয়? ইয়ান ফেং, এটা তোমার বাড়ি? এটা ঝাও হুইমিনের বাড়ি। আমার বাড়ি ঢাকায় নয়। আমি বলি, এখানে যারা থাকে তারা সবাই নিশ্চয়ই খুব বড় মাপের লোক। ঠিক আছে, আমি তোমাকে দেখাচ্ছি। আসলে আমি এগুলো সামলাতেই পারি না। বাবা, ওহ, বদমাস ছেলে। কেক বছর না দেখে তোর বার পরিবর্তন। মোটামুটি চলছে। একটু থামো, ওই মেয়েটি কি টায়োফেঙ্গের বান্ধবী? আহা, হ্যাঁ হ্যাঁ, ও আমার বান্ধবী। বাপরে, তোর চোখ তো ভালো। এত সুন্দরী মেয়ে পেয়েছিস। কাকু ভালো আছেন? ম্যাডাম ঝাও, নমস্কার। আরে দাঁড়াও, কেন বসো বসো, কেন সংকোচ করো না। বসো। ভাবছিলাম তোমরা কাল ফিরবে, তাই কিছুই প্রস্তুত নেই। এই বদমাস ছেলে, আগে থেকে একটা খবরও দিলি না। খবর দিলে তো আর সারপ্রাইজ হতো না। তুই কিছু না মা, এখন তো ঠিক খাওয়ার সময়। রান্নাঘরে বলে দিচ্ছি তাড়াতাড়ি খাবার তৈরি করুক। চলো, বাবুর্চিকে বলো ভালো মত আর খাবারের ব্যবস্থা করতে। না না, দরকার নেই কাকু, আমরা খেয়ে এসেছি, আপনি খুবই আদর করছেন। কোন দরকার নেই? এখানে এসেছো, নিজের বাড়ি মনে করো। আসো আসো, আগে খাওয়া দাওয়া সেরে নি। চলো খেতে যাই। এটা কি গোল্ডেন বার্ডস নেস্ট উইথ সেঞ্চুরি জিনসেং না? মা, তুমি এই খাবারটা চেনো? খাইনি, কিন্তু নাম শুনেছি। এটা তৈরি হয় সোনালী সুইফটলেট পাখির বাসা দিয়ে আর শতবর্ষী জিনসেং দিয়ে। এই একটা ডিশের দাম 10 লাখ টাকার উপর। তোমার জ্ঞান কিন্তু বেশ ভালো। কিন্তু এই ডিশটা টায়োফেঙ্গের ছোটবেলা থেকেই প্রিয় খাবার, আর এটাই ওর সবচেয়ে পছন্দের খাবার। না বাবা, মাত্র পরশুই আমি আমার আসল পরিচয়ের কথা সব বুঝিয়ে বলেছি। তুমি এভাবে তোমার ছেলেকে ফাঁদে ফেলছো। ইয়ান ফেং, তুমি কি সত্যি ঢাকার নগদ রাজার প্রথম উত্তরাধিকারী? আসুন মেয়ে, একটু চেখে দেখুন। এটা টুনার বেলি। ও, এটাও চেখে দেখুন। বাবা, অন্য কিছু নিয়ে কথা বলুন না। ধন্যবাদ চাচা, এটা খুবই সুস্বাদু। সুস্বাদু লাগলে আরো খান। ইয়ান ফেং বলেছিল এটা একটা সাধারণ পরিবার। ও হ্যাঁ, ঠিক আছে। সুইয়ান, তুমি আর ছোট ফেঞ্জের কোথায় পরিচয় হেল? ওয়ার্কসাইটে। হ্যাঁ। ওয়ার্কসাইটে। ওহ, তোমাদের কতদিনের পরিচয়? বাবা, তুমি কি তার পারিবারিক ইতিহাস তদন্ত করছো? চুপ কর। 3 বছর, 3 বছর, হ্যাঁ। চলে যা। চলে যা। 3 বছর হয়ে গেছে। তার মানে কি এই ছোড়াটাকে আমি বাড়ি থেকে তাড়ানোর পরপরই সুইয়াং তার সাথে জুটে গেছে? সে এই ছেলেটাকে ঘৃণা করেনি, বরং তার সাথে 3 বছর কষ্ট সহ্য করেছে। সত্যি একজন দুর্লভ ভালো মেয়ে। হ্যাঁ, সমস্যা কি? ওহ না, কিছু না। তুমি প্রথমবার আসছ আর হঠাৎ করে এসো। এই চাচা তোমার জন্য কোনো উপহার নিয়ে আসেননি। ওই কার্ডটা ব্যাংকের বিশেষ অনুমোদনে দেওয়া। ব্ল্যাক ডায়মন্ড প্রিমিয়ার কার্ড, পুরো বিশ্বে দেশটির বেশি নেই, লিমিট নেই, তুমি এত খুশি খরচ করো। ওটা কাকার তোমার সাথে প্রথম দেখা উপহার। বাবা, এটা একটু বেশি মূল্যবান হয়ে গেল না? কাকা, এটা সত্যি অনেক বেশি দামি জিনিস। হ্যাঁ। আমি এটা নিতে পারবো না। মূল্যবান আবার কি? তুমি আমার ইয়ান পরিবারের বউ হয়ে গেছ। তোমার যোগ্য এটা। কাকা যা দিচ্ছেন তাই নাও।
আহা ধন্যবাদ কাকা। বাবা না, এটা, এই জিনিসটা। তোমরা দুজন খাও, খেয়ে তাড়াতাড়ি বিশ্রাম নাও। বাবার এখন বাইরে একটু কাজ আছে। কাকা সাবধানে যান। ঠিক আছে। এটা সত্যিই প্রিমিয়ার ব্ল্যাক কার্ড। শুনেছি এই কার্ড পাওয়ার জন্য কমপক্ষে 5 কোটি টাকার সম্পত্তি থাকতে হয়। ইয়ান ফেং, তুমি আসলে কে? এবার পুরোপুরি ধরা পড়ে গেলাম। আর কাকা বললেন তুমি প্রতিদিন এইসব খাবার খাও। ঢাকার সবচেয়ে ধনী ঝাও পরিবারও তো প্রতিদিন এসব খেতে পারে না। আচ্ছা আচ্ছা, উফ, আমরা দুজন এখন তো আইনিভাবে স্বামী স্ত্রী, সে তো টাকা পয়সার পিছনে ছোটে না। কিন্তু তার পরিবার যদি আমার আসল পরিচয় জেনে যায়, তাহলে আমাকে আঁকড়ে ধরবে, তখন কি করব? আমি এমন টাকার লোভী শাশুড়ির হাতে পড়তে চাই না। ইয়ান ফেং, সত্যি কথা বলো, নইলে। ঠিক আছে, বলছি। এই কার্ডটা সত্যি আসল, কিন্তু আমাদের পরিবারের সাথে এর কোনো সম্পর্ক নেই। এই সবই ম্যাডাম ঝাও দিয়েছেন। আমাদের বাড়িতে তিনি এমন দামি উপহার দিতে পারবেন না। আমার বাবা একটু মুখুজে মানুষ, ম্যাডাম ঝাও হয়তো ভেবেছেন এই কার্ডটা তার নিজের কাজে লাগবে না। আর তুমিই তো প্রথমবার আমার পরিবারের সাথে দেখা করছো, তাই এই কার্ডটা তোমার জন্যই প্রথম দেখা উপহার হিসেবে। আর এই খাবারগুলো? চাচা তো বললেন তুমি প্রতিদিন। তুমি সত্যিই তার কথা বিশ্বাস করেছ? তুমি কোনো বড়লোকের ছেলেকে দেখেছ যে 3 বছর ধরে কনস্ট্রাকশনে মজুরি খাটে? ভাবো, ভালো করে চিন্তা করো। হ্যাঁ, সেটাই তো। না, ইয়ান ফেং, আমার মনে হচ্ছে এই কার্ডটা অনেক বেশি মূল্যবান। তুমি আগামীকাল এটা আমার হয়ে চাচাকে ফেরত দিয়ে দাও। আমি নিতে পারবো না। এই মেয়েটা তো সত্যিই মজার। এই ব্ল্যাক কার্ডও নিতে চাইছে না। এটা আমার বাবা তোমার জন্য প্রথম দেখা উপহার দিয়েছেন। নিশ্চিত নেবে না? আমি তোমাকে টাকার জন্য সাহায্য করিনি। আর আমাদের পরিবার, যদিও ঝাও পরিবারের মতো ধনী নয়, কিন্তু তোমাদের সাথে তুলনা করলে আমার মনে হয় তুমি আর চাচারই এটার বেশি দরকার। আচ্ছা বেশ, আর বলবো না, আমি ঘুমাতে যাই। আজ তুমি মেঝেত শোবে। এত ভালো একটি মেয়ে, আর তার বাবা মা এত হিসেবি। ওহ, সত্যিই খুবই দুঃখের বিষয়। চেয়ারম্যান ইয়ান, হোটেলের সব ব্যবস্থা প্রস্তুত। ছাও, আজ আমি সুইজেনের পরিবারের সাথে খাবার খেতে এবং দুটো বাচ্চার বীজের ব্যাপারে আলোচনা করতে চাই। তোমার কি মনে হয়? চেয়ারম্যান ইয়ান, একটা কথা আছে, বলবো কি না জানি না। তুমি তো আমার সাথে প্রায় 10 বছর হয়, কি কথা বলতে পার না? আমি গতবার পরিবারে গিয়েছিলাম। দেখলাম সুইয়েনের বাবা মা ছোটবাবুকে খুব একটা পছন্দ করেন না। আপনার কি মনে হয় এবারও তাদের ডাকতে হবে? পূর্ণ কথাই ঠিক, মেয়ের বেশ হলে সে আর বাড়িতে থাকে না। গতরাতে সুইজেনের সাথে কথা বলতে গিয়ে জানলাম ছোটবাবু ওই 3 বছর বাইরে থাকার সময় সুইজেন তার সাথে 3 বছর কষ্ট করেছে। সুইজেন মেয়েটা খুবই নম্র আর উদার। এই ছেলেটার জন্য উপযুক্ত। আচ্ছা, আমি বুঝেছি তুমি কি বলতে চাইও। পরিবার এটা সুইজেনের ভালোর জন্য করেছে। তাদের ধারণা ছোটবাবুর অবস্থা ভালো নেই। তুমি ইয়ান পরিবারের হয়ে তাদের একটু সাহায্য কর, তাদের ডাকো, আর এই ভুল বোঝাবুঝিটাও দূর কর। ভালো, বুঝেছি। তাহলে আমি ইয়ান পরিবারের পক্ষ থেকে তাদের জন্য কিছু উপহারের ব্যবস্থা করি। ঠিক আছে। ঝাও হংকিয়াং, তুমি এখনই ইয়ান পরিবারের নামে পরিবারকে 200 কোটি টাকা পাঠাও। আহা, ওঠো, নাস্তা খাও। আসো আসো। সুজে, ইয়ান, কাল রাতে কেমন ঘুম হয়েছিল? কাকা, কাল রাতে আমার খুব ভালো ঘুম হয়েছে। এত ভালো ঘুম আমার অনেক দিন হয়নি। বাবা, তোমার এই চোখের দৃষ্টিটা কি মানে? সুজে, ইয়ান, কাল কাকার আপ্যায়নে কোনো ত্রুটি থাকলে ক্ষমা করে দিও। ওহো না না, কাকার আপ্যায়ন তো অসাধারণ ছিল। খানিক পরে তুমি আর জিজাও ফেংগ্রান্ড হোটেলে যাও, আর শ্বশুর শাশুড়িকেও ডেকে নিয়ে আসো। আমাদের 2 পরিবার একসাথে ভালো করে জমিয়ে দাও, আর তোমাদের দুজনের বীজের কথাও একটু আলোচনা করে নিই। বাবা, দরকার নেই। আমি আর সুয়ে ইয়ান, আমরা দুজনে নিজেরাই ঠিক করে নেব। আহা হ্যাঁ হ্যাঁ, অত টাকা পয়সা খরচ করার দরকার নেই।
তোমাদের দুজনের বিয়ে তো দুই পরিবারের বড় ব্যাপার। দুই পরিবারের বাবা মা দেখা না করলে এটা কি রকম দেখাবে? হ্যাঁ ঠিক আছে, ঠিক হয়ে গেছে, হোটেল আমি বুক করে রেখেছি। আমি আর ছোট ছাও আগে হোটেলে গিয়ে তোমাদের জন্য অপেক্ষা করব। জিজাও ফেং, তুমি গাড়ি চালিয়ে গিয়ে তাদের নিয়ে এসো। ছেলে, তুমি নিশ্চিন্তে থাকো, বাবা তোমার মুখ উজ্জ্বল করবেই। আমি তো এইমাত্র তোমার বাবা মার হাতে বের করে দেওয়া হয়েছি, তারা নিশ্চয়ই আসবে না। এখন কি করব? আরে দুজন লোক ভাড়া করে নকল বাবা মা বানানো যাক। নকল বাবা মা? সেটা তো হবে না। ঝাও হুই মিন তো তোমার বাবা মাকে দেখেছে। তুমি দুজন অভিনেতা আনলে ধরা পড়ে যাবে নিশ্চিত। তাহলে তাহলে কি করব? তাহলে আর কি করা যাবে? যেভাবে বলা হয়েছে সেভাবেই করতে হবে। যাই হোক, আমি ফোন করব না, আমাকে তো এইমাত্র তাড়িয়ে দিয়েছে। আমার বাবা মা নিশ্চয়ই আসবে না, ফোন করতে হলে তুমিই করো। আমি করব। হ্যাঁ, যাই হোক, আমি করব না। দয়া করে তুমি আবার শেষবারের মতো আমাকে সাহায্য করো, হবে না? আমি একবার চেষ্টা করে দেখি। হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিক সময়ে পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে। কার ফোন? তুমি দেখো, হাসছো কেন? ইয়ান পরিবার। ছাও হংকিয়াং নিজে ফোন করেছিলেন, বললেন শুধু স্টার বে প্রকল্প নিয়ে কোনো ঝামেলা হবে না তা নিশ্চিতই নেই, বরং আমাদের কোম্পানিতে 200 কোটি টাকা বিনিয়োগ করবে। 200 কোটি টাকা? সত্যি নাকি? অবশ্যই সৌরি। ছাও হংকিয়াং ফোনে। বুক চাপ দিয়ে আমাকে আশ্বাস দিয়েছেন। ও হ্যাঁ, তিনি আরো বলেছেন ইয়ান পরিবার আমাদের গ্র্যান্ড হোটেলে ডাকছে মেয়ের বীজের ব্যাপারে আলোচনা করতে। আহা, আমাদের মেয়েটা তো সব শেষে বুদ্ধি ঠিক করল। তুমি বলো, ইয়ান পরিবার আমাদের ডাকছে? এটা ঝাও হংকিয়াং তোমাকে ফোন করেছিলেন? এই মিস্টার ঝাও কি সেই ছেলেটার হয়ে? ওহ, হতেই পারে না। এই হাকা শহরের মধ্যে ঝাও সাহেব আর ইয়ান পরিবার ছাড়া কার অত টাকা আছে বলো? তাছাড়া মিস্টার ঝাও যদি তাকে 200 কোটি টাকা দিতে রাজি হতেন। সে কি আর মজুরি খাটতে যেত? আমার মনে হয় আমাদের আদরের মেয়েটাই সব বুঝে ফেলেছে আর জিয়ামিং এর সাথে আবার মিলেও গেছে। হ্যাঁ ঠিক তাই। গ্র্যান্ড হোটেলই তো ঢাকার সবচেয়ে ভালো হোটেল। সেটা ইয়ান পরিবারই তো চালায়। ওখানে এক বেলার খাবারের দামই লাখ টাকা। সেই নোংরা ছেলেটা সারা জীবন মজুরি খেটে ওর এক বেলার খাবারও জুটবে না। আদরের মেয়ে। ঝাও হংকিয়াং তোমার বাবাকে ফোন করেছিলেন। আমাদের ডাকছে। বাবা মা, তোমরা কি আমার ইয়ান? আমি আর তোমার বাবা সব বুঝে ফেলেছি। এটা তোমার পছন্দ, আমি আর তোমার বাবা তোমাকে সমর্থন করি। আর বলবো না, আমি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। ওহ ওহ, কেমন হলো? রাজি হলো? ভালো, চলো জামাকাপড় বদলে বের হই। খাবার তো এসে গেছে, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? চেয়ারম্যান ইয়ান, প্রেসিডেন্ট ছাও, আমরা আগে যে প্রকল্পটা নিয়ে কথা বলেছিলাম। সেদিন ইয়ান বাবু আপনাদের ক্ষমা করেই দিয়েছেন, সেটাই বড় সৌভাগ্য। তুমি এখনো সাহস করে এখানে প্রকল্পের কথা তুলছো। হ্যাঁ 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 হ্যাঁ। ছোট ছাও, শান্তিতেই ব্যবসা বাড়ে, সবাই ভুল করতে পারে। আজ তো আনন্দের দিন, পুরনো হিসাব নিয়ে বেঁচে থাকা ঠিক না। ইয়ান পরিবার যদি তার সাথে সহযোগিতা করে তাহলে অসম্ভব কিছু নেই, একদম সে থাকতে হবে। ঠিক আছে, এখন বাইরে যাও। তাহলে প্রেসিডেন্ট ছাও, আমি দরজার বাইরে আপনার ভাল খবরের অপেক্ষায় থাকব। চেয়ারম্যান ইয়ান, আপনি জানেন না সেদিন ইয়ে বাড়িতে ওরা ইয়ান বাবুর সাথে কেমন আচরণ করেছিল? ছোট ছাও, এটা 1000 কোটি টাকার প্রকল্প, আমরা গবেষণাও করেছি। পুরো ঢাকায় ইয়ান পরিবার ছাড়া আর দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান নেই যে এই প্রকল্পের দায়িত্ব নিতে পারে। তাছাড়া ইয়ান পরিবার আমাদের বড় অংশটা নিতে দিচ্ছে। ব্যবসায়ী মানুষ দুপক্ষেরই লাভের কথা চিন্তা করে। আচ্ছা, আজ আনন্দের দিন, ইয়ান পরিবার যদি তার সাথে সহযোগিতা করে তাহলে সেটা সোনায় সোহাগা হবে। আমাদের দুই পরিবারের বীজের মিলনেও একটা ভাল শুভ সূচনা হবে। বুঝেছি, চেয়ারম্যান ইয়ান। তোমরা এখানে থেকে চেয়ারম্যান ইয়ানের দেখাশোনা করো। জি সাহেব। ম্যানেজার ইয়ান, ভাল করে শুনে রাখুন, আজ এই হোটেলে কাউকেই ঢুকতে দেওয়া হবে না। আপনাদের সিকিউরিটি বিভাগ সবাই সতর্ক থাকবে। হ্যাঁ 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 ঠিক আছে। এই প্রাইভেট রুমের অতিথিদের যত্ন সহকারে দেখাশোনা করতে হবে। যদি সামান্যতম ভুল হয় তোমার মাথা উড়িয়ে দেব। বুঝেছি ম্যানেজার ইয়ান, সব আপনার নির্দেশ মতোই করা হবে। প্রেসিডেন্ট ছাও। প্রেসিডেন্ট থাও, আপনি বের হলেন। কন্ট্রাক্ট সব প্রস্তুত আছে তো? প্রেসিডেন্ট ছাও, সব প্রস্তুত। প্রেসিডেন্ট ছাও, ওই দিকে আসুন। চালাক থাকবে। সিকিউরিটি বিভাগ শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক থাকো। দারুণ, এই পোশাক পরে দেখতে বেশ কেতাদুরস্ত লাগছে। আসলে মানুষটা দেখতে সুন্দর, তাই যাই পড়ুক না কেন চেহারা একটা আলাদা শান থাকে। হয়েছ, বাহাদুরি বন্ধ করো।
কথা ছিল এবার আমি তোমাকে সাহায্য করব। এরপর আমরা একে অপরের কাছে কিছুই দায়ী থাকবো না। ঠিক আছে। তুমি যদি আমাকে পেয়ে না বসতে তাহলে এখনই আমার পাশে কত মেয়ে ঘিরে থাকতো, তার কোনো ঠিকই থাকতো না। সত্যি বলতে কি, আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। আমার বাবা যদি আমাকে সব সময় তার পাশে রাখতে না বাধ্য করতেন, আমি এভাবে প্রায় শ্বাসরুদ্ধ হয়ে যেতামই বা কেন। হ্যালো মা, তুমি আর বাবা এখন কোথায়? ম্যাডাম ইয়ে, দারুণ। ওই জোড়া কুকুরের সন্ধানই পাচ্ছিলাম না। তাড়াহুড়ো করো না, ধীরে চলো, একটু পরে দেখব। ইয়ান জিয়ামিং, তুমি এখানে কেন? আমি এখানে কেন? তোমাদের এই জোড়া কুকুরের জন্যই। তোমাদের কারণেই এখন আমি এখানেই যাই, আগে থেকে বাবাকে জানাতে হয়। হাসছিস কি? তুমি ঠিক সময় এসেও। সেদিন তুমি আমাকে বোকা বানিয়েছিলে, তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। আজই ঠিকঠাক হিসাব মিটিয়ে নেওয়া যাক। সিকিউরিটি, ইয়ান ভাইজা, ওর পা ভেনে দাও, বাইরে ছুড়ে দাও। ইয়ান জিয়ামিং, তুমি কি করছো? কি করছি? স্বাভাবিকভাবেই প্রতিশোধ নিচ্ছি। হুম, ইয়াং ফ্যামিলির লোক, দেখছি আগের শিক্ষা তোমার কোনো কাজে আসেনি। তুমি যদি এখনো এতই জেদি হয়ে থাকো, আমি আবারও তোমাকে শিক্ষা দিতে আপত্তি করব না। বাহ, তোর সাহস হল আগের কথার উল্লেখ করার। ওকে শেষ করে দাও। সবাই থামো। ম্যানেজার লি, আপনি ঠিক সমঝেই এসেছেন। ওই দুজন লোক আমাদের হোটেলের শৃঙ্খলা নষ্ট করছে। আপনি একটু লোক ডেকে ওদের দুজনকে বের করে দিন। না ম্যানেজার সাহেব, আমাদের ডিরেক্টর ঝাও আর ইয়ান ফেংয়ের বাবা তাকে এনেছেন। কি গাধার বাচ্চা! ডিরেক্টর ঝাও আর আমার বাবা এখনই উপরের মিটিং রুমে কাজের কথা আলোচনা করছেন। তুমি ভাবছো আমাদের গ্র্যান্ড হোটেলটা কি যে কোনো কুকুর বিড়াল এসে ঢুকতে পারবে? শুনে রাখো, এটা একটা নোংরাম জুরের ছেলে, আর এর বাবা তো সবচেয়ে বেশি একটা কুড়িয়ে খাওয়া লোক। ইয়ান জিয়ামিং, তুমি ঠিক করে কথা বলো। কি মায়া লাগছে? শোনো, আমাদের গ্র্যান্ড হোটেল পুরো ঢাকার সবচেয়ে বিলাসফুল হোটেল। এর বাবা একটা নোংরা কুড়িয়ে খাওয়া লোক, সম্ভবত সারা জীবন আবর্জনা কুড়িয়েও এখানে একবার খরচ করার সামর্থ্য হবে না। ইজান সাহেব, আজ হোটেলে বিশেষ অতিথি ইজান এসেছেন। হোটেলে আজ কোনো গ্রাহক গ্রহণ করা হবে না, যাতে ওই বিশেষ অতিথি বিরক্তির কারণ না হয়। আসো, তুমি এখনই আবার সেই কথাটা বলো। কি গায়ে লাগল? ব্যথা পেয়েছ? তাহলে আবার বলছি, তোমার বাবা একটা নোংরা কুড়িয়ে খাওয়া লোক, তাতে কি? আমি আগেরবার ক্ষমা করেছিলাম, তুমি শেখনি, সেটা থাক। কিন্তু আজ তুমি আমার বাবাকে অপমান করতে সাহস করেছো, এটা সহ্য করা যায় না, একেবারেই সহ্য করা যায় না। ইয়ান সাহেব, সাহস দেখাচ্ছ আমাদের গ্র্যান্ড হোটেলে মারামারি করার সাহস? ইয়ান ফেং, তোমার হাত ঠিক আছে তো? আরে আমার কিছু হয়নি। বাহিন চোদ, আমার এলাকায় এসে আমাকে মারলি? ওকে শেষ করে দাও। থামো, তাড়াতাড়ি ফোন করো। তুমি মুখ খুলতে পারো, আমি হাত উঠাতে পারবো না। সবাইকে সাবধান করছি, কেউ নড়াচড়া করো না, না হলে নিশ্চয়ই আফসোস করবে। তুই নিজেকে কে ভাবলি? তোর যোগ্যতা আছে নাকি? সত্যি কথা বলছি, আজ যে বিশেষ অতিথির কথা বলা হচ্ছে সেই মানুষটাই আমি। না ইয়ান ফেং, তুমি ভেবো না ঝাও স্যারের সাথে তোমার পরিচয় আছে। কথা বলতে পারলে নিজেকে খুব বড় মনে করো। তাহলে আমিও স্পষ্ট বলছি, আজ আমার বাবার বিশেষ অতিথি সে হলেন ঝাও স্যারের পেছনের আসল মালিক, যাকে ডাকা হয় ঢাকার নগদ রাজা, চেয়ারম্যান ইয়ান। সেই মানুষটি হলেন আমার বাবা। তোমার বাবা? এখন আমরা ভিতরে যেতে পারি তো? ওই ইয়ান সাহেব। ইয়ান ফেং তো একেবারে উড়িয়ে দিল। ওহো, চিন্তা করবেন না, আমি কখনো মিথ্যা কথা বলি না। চলো। দাঁড়াও, গাও বুড়ো, তুমি আগে একবার আমাকে ঠকিয়েছ, এবার আবার ঠকাতে চাও? তোমার বাবা যদি সত্যিই চেয়ারম্যান ইয়ান হতেন, তাহলে তুমি কেন মজুরি খাচ্ছিলে সাইটে? আমি তোমাকে বোকা বানাচ্ছি কিনা তোমার বাবাকে ফোন করে জিজ্ঞেস করলেই তো হয়। ইয়ান সাহেব, আমরা একটু সাবধান হয়ে যাই ভালো। শেষ দি সত্যি সত্যি কথা বলে, তাহলে আমরা সব শেষ। ফোন আবার কি? আমার বাবা আর ঝাও স্যার উপরে আলোচনা করছেন। ইয়ান ফেং, তুমি কি জানো? ইচ্ছে করে নষ্ট করতে চাও আমাদের দুই পরিবারের অংশীদারিত্ব, তাই না? তোমাদের দুই পরিবারের অংশীদারিত্ব আমার এক কথায় শেষ।
আমার নষ্ট করার দরকার আছে। ভালো, তোমরা ফোন করছো না, আমি করব। তাকে আটকাও। ইয়ান ফেং, লোক ডাকতে চাও? আজ তোমার মৃত্যু নিশ্চিত। ইয়ান সাহেবকে বিরক্ত করার সাহস যার আছে সে তো এখনো জন্মায়নি। দুইটা অজানা মরণের পাগল। ওহো, এটা তো স্তি উল্টো দিকে চলে গেল, আমাদের গ্র্যান্ড হোটেল গ্রুপের মাটিতে। দাঙ্গা করার সাহস। ম্যানেজার লি, অত কথা বাজে খরচ করবেন না, ফোন করে লোক আনুন। হ্যালো, সবাই এখনই বিতে আসুন, এখানে কেউ দাঙ্গা করছে। হ্যাঁ শোনো, এই পুরো ঢাকা শহরে আমাদের ইয়ান পরিবারের বিরুদ্ধে কেউ দাঁড়ানোর সাহস রাখে না। আজ তোমার মৃত্যুদিন। ঠিক আছে, তাহলে দেখা যাক আমাদের দুজনের মধ্যে কে আগে মরে। হ্যালো, তোমরা কোথায়? কথা বলো না কেন? তোমরা কোথায়? ওকে শেষ করে দাও। ইয়ান ফেং, আজই তোমার মৃত্যুদিন। তুমি আবার কে? আমার ছেলের একটা আঙুল নাড়ানোর চেষ্টা করো দেখি। চলো এখান থেকে বের হয়ে যাই। আজ তোমার মৃত্যুদিন এসে গেছে। ঠিক আছে, তাহলে দেখা যাক আমাদের দুজনের মধ্যে কে আগে মরে। ইয়ান ফেং, আবেগে বশ হজো না। ওদের এত লোক, ওদের সাথে পারা যাবে না, তাড়াতাড়ি চলে যাই। যেতে চাও? মনে করেছ আমাদের গ্র্যান্ড হোটেলটা বাজার? ইচ্ছেম তো আসা, ইচ্ছেম তো যাওয়া। আজ তোমরা দুজনেই যেতে পারবে না। ম্যানেজার লি, সে যেতে চায়, পারবে, তবে তাকে হাঁটু গেড়ে বসে কুকুরের মতো আমার কাচের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে বের হতে হবে। শুনেও, আমাদের ইয়ান ছেলে বলেছেন তার কাচের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে বের হতে হবে। তোমরা আমাকে হাঁটু গেড়ে বসাতে পারবে? আমার চোখে তোমার ইয়ান পরিবারকে শেষ করা একটা পিঁপড়া মারা মতোই সহজ। এখনই আমাদের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাও। এটাই তোমার ইয়ান পরিবারের একমাত্র বাঁচার রাস্তা। কি বিশাল দম! লোকগুলো, ওকে ধরে ফেলো, ওর কুকুরের পা ভেঙে দাও। আমি প্রকাশ্যে ওর মেয়েটাকে ভালো করে শেষ করব। সবাই থামো। বাবা, চাচা, তোমাদের কুকুরের চোখ অন্ধ হয়ে গেছে নাকি? আমার ইয়ান ফুকাংয়ের বিশেষ অতিথিকেও তোমরা স্পর্শ করার সাহস করেছ? তুমি আবার কে? তুমি যার সামনে দাঁড়ানোর যোগ্য নও। আমার ডিম। ম্যানেজার লি, আপনি ঠিক আছেন তো? ইয়ান ফেং, তোমার বাবা এত নৃশংস? আমার বাবার মেজাজটা একটু খানিকটা রাগী বটে। খানিকটা না, একদম পাগলাটে। শোনো বলছি, আজ আমার ছেলে আর বৌমার একটু চুল কাটলেও তোমাদের বাকি জীবন হুইল চেয়ারে কাটাতে হবে। কে ভেবেছিলাম কাপড় চোপড় পরে মানুষ সেজে ভেবেছিলাম কোথাকার বড়লোক এসেছে। ওই গরিব ছোকরার বুড়ো বাপ আমাদের হুইল চেয়ারে বসাবে। দেখছি হুইল চেয়ারে বসার মতো অবস্থা তো তোমাদেরই। কি দাঁড়িয়ে আয়, ওদের মেরে ফেলো। যুবক, কিছু করার আগে একবার ভেবে দেখো ফলটা কি সামলাতে পারবে। দুইটা গরিবকে মেরে ফেলতে আবার কি ফল ভোগ করতে হবে? আমার কথা শুনয় না? থামো। ইয়ান জিয়ামিং, এই ব্যাপারটা আমার কারণে শুরু হয়েছে, আমি একাই এর দায় নেব। দয়া করে ওদের দুজনকে ছেড়ে দিন। তোমাদের দুজনের সম্পর্ক তো সত্যিই গভীর, সমুদ্রের মতো গভীর। ওদের ছেড়ে দেব, ঠিক আছে, কিন্তু তোমাকে এখানে সবার সামনে আমাদের জন্য একটা স্ট্রিপটিজ ডান্স করতে হবে। তখন হয়তো আমি খুশি হয়ে ওকে ছেড়ে দেব, মানে ওদের ছেড়ে দেব। সুইজান, ওর কথা শুনো না। এসো, আমার পিছনে দাঁড়াও।
রক্ত ছিটকে যাবে তোমার গায়ে। ইয়ান ফেং, আমি জানি তুমি আর তোমার চাচা খুব ভালো, কিন্তু এখন মিস্টার ঝাও এখানে নেই, আমরা ওর সাথে পারবো না। ইয়ান পরিবার আবার কিসের বড়াই করছে? অত বারকা, তুমি ইয়ান বাগোর ছেলে তাই না? হ্যাঁ, বুড়ো লোক, চোখ তো তীক্ষ্ণ। ভালো, আগে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। তোমার নিরাপত্তা কর্মীদের সরিয়ে নাও, এদিকে এসো। আমার ভাবি বুমাকে ক্ষমা চাও, নাহলে তোমার ইয়ান পরিবারকে আমি ছাড়ব না। কি অনেক ছোট নাটক দেখেছ নাকি তোমরা? পাগল হয়ে গেছ নাকি? বোধহয় মাথা ঠিক নেই। বুড়ো, তুমি আবার কে? আমার ইয়ান পরিবারকে তোমার ছাড় দেওয়ার দরকার আছে নাকি? তাহলে বলতে চাইছ তুমি মানছ না? তা না হলে তুমি যোগ্য কি? খুব ভালো, তোমরা ভাবছো তোমাদের ইয়ান পরিবার সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে। জান না, এই দুনিয়া অনেক বড়, তোমাদের ইয়ান পরিবারকে গুড়িয়ে দিতে পারে। এমন লোকের অভাব নেই, আর দুর্ভাগ্যবশত আমরা তাদের মধ্যে অন্যতম। কথা অনেক হচ্ছে ওদের। বাবা, আপনি সুইজানকে নিয়ে দূরে সরে যান। ভালো হয়েছে বেটা। তুই 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 কি করতে আছিস? কি করব? তোকে ঠান্ডা করব। তুই 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 আবার কি? একটু আগে তো বাহাদুরি দেখাচ্ছিলি। সুইজেন, এখন থেকে যতদিন ইয়ান পরিবার আছে কেউ আর তোমাকে ঠেকাতে পারবে না। শুনে রাখ, আমার বাবা তো আছেন, তিনি এটি জানতে পারেন। জানলেই বা কি হবে? তোমার বাবার সেই হতভাগ্য চেহারাটা ভুলে গেছিস নাকি? আস আস, এসো এখনই। সুইজেনের সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাও। হু, ওই ছোট লোকটার কথা শুনো। তোমার বাবা নিজেও ইয়ান বাবু এখানে থাকলেও একটা না বলতে সাহস পেত না। বাহ, খুব বরদাপ। জিজাও দাদা, আপনি শেষমেশ হলেন। ও শুধু হোটেলেই গন্ডগোল করেনি, আমাদের ইয়ান পরিবারকেও ধ্বংস করার হুমকি দিয়েছে। জিজাও দাদা, আপনি ওকে এখনই শেষ করে দিন। ইয়ান ভাই, চিন্তা করবেন না, আমাকে দিয়ে দিন। জিজাও জিজাও দাদা, সেই লোকটাই নেতো যে এক ঘুষিতে একটা গ্রু মেরে ফেলতে পারে। জিজাও দাদা 8 বছর ধরে চ্যাম্পিয়ন, কখনো হারেননি। তাহলে তো ওদের তিনজনেরই। জিজাও দাদা, আপনি শেষমেশ হলেন। আমার জন্যে ন্যাজ বিচার করুন। ওরা আমার ডিম ভেনে দিয়েছে। কি এটুকু কেরামতি? গুরুদের সামনে নাচ দেখাতে এসেছ? আগে আমার সাথে পাল্লা দিয়ে দেখ। জিজাও দাদা, দারুণ লড়াই। হা হা হা। ইয়ান ফেং, শুনে রাখো, আজই তোমার মৃত্যুর দিন। ছোটবাবু, ও লোকটা খুব শক্তিশালী। কিছু না, আমাকে দাও। তোমরা দুজন একটু পাশে গিয়ে বিশ্রাম নাও। ছোকরা, তুই সাহস করলি এই বৃদ্ধকে উপেক্ষা করতে? জিজাও দাদা, ওই লোকটাই সেই ইয়ান ফেং। ও বলেছে আমাদের ইয়ান পরিবারকে ধ্বংস করে দেবে। জিজাও দাদা, তুমি যদি শুধু ওর দুটো পা ভেঙে দিতে পারো, আমাদের ইয়ান পরিবার তোমাকে 10 কোটি টাকা দেবে। ইয়ান ছোটবাবু, অত লেনদেন কেন? তোমার বাবার সাথে আমার পুরানো বন্ধুত্ব, টাকার কথা তুললে সেই বন্ধুত্বে আঘাত লাগে না? ছোকরা, তুই নিজে নিজে শেষ করবি নাকি এই বৃদ্ধ তোকে শেষ করে দেবে?
তোমার সামর্থ্য এতটাই কম যে আমাকে শেষ করার যোগ্য নও। মরতে চাস? ইয়ান ফেং, এটাই তো সবটুকু। কি হয়েছে এখানে? এখন আমার পালা। তুই ও, এটা কি হয়েছে? জিজাও দাদা এক চাপেও টিকতে পারল না। ইয়ান ফেং, তুই বাহ ছেলে, আশ্চর্য নেই তুই। ইয়ান ফুকাং এর ছেলে। তুই তুই এদিকে আসিস না। ম্যাডাম ছাও। আপনি নিশ্চিন্ত থাকুন, কিয়াংশেং গ্রুপ আমাকে তাদের এজেন্ট বানিয়েছে। আমি কখনোই আপনাকে হতাশ করব না। তাহলে ভালো। আরেকটা কথা, আমাদের ছোট বাবুর ম্যাডাম ইয়ের মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। চেয়ারম্যান ইয়ান আমাকে দিয়ে আপনাকে জানাতে বলেছেন। আপনার ছেলে যদি আবার ম্যাডাম ইয়েকে বিরক্ত করে, আমরা কঠোর শাস্তি দেব। দয়া করে চেয়ারম্যান ইয়ানকে বলুন তিনি 100% নিশ্চিন্ত থাকতে পারেন। ওই বদমাইশ ছেলেটাকে আমি বন্দি রেখেছি ভবিষ্যতে। সে ইয়ান ছোটবাবুকে আর কখনো বিরক্ত করবে না। এটাই ভালো। সহযোগিতায় আনন্দিত। আরে তুমি কাছে আসিস না। এক লোক থাকতে ওকে ভয় পাচ্ছিস কেন? একসাথে ওপরে আক্রমণ কর। দাঁড়িয়ে আছিস কেন? আক্রমণ কর। আক্রমণ কর। সবাই থামো। ম্যাডাম ইয়ে, মিস্টার ছাও, আপনারা শেষমেশ হলেন। এই তিনজন শুধু আমাদের হোটেলে গন্ডগোল করছে না এইমাত্র। প্রায় আমার ডিম ভেনে দিয়েছিল। এখনই লোক ডেকে এদের ধরে ফেলুন। আরে চুপ করো। কি সাহস! ঠিক সময় এসেছ তোমরা। ইজান বাউগু, তোমার ছেলে তো খুবই দাম্ভিক। শুধু আমার ছেলেকেই প্রকাশ্যে অপমান করল না, ভবিষ্যতের বুকেও অপমান করল, অমনকি আমাকেও। একসাথে সায়স্তা করতে চাইল। না চেয়ারম্যান ইয়ান, একটু শান্ত হন। আমি অবশ্যই আপনাকে সন্তোষজনক জবাব দেব। জবাবের দরকার নেই, এইমাত্র আমরা তাকে অনেক সুযোগ দিয়েছি। ওই নষ্ট ছেলে আমার অনুমতি ছাড়া কে তোকে বের হতে দিল? আমাকে ঝামেলায় ফেলতে? মিস্টার চাও, ব্যাপারটা এমন নয়। আমরা এখানে আসার সময় ওকে বলেছিলাম আমরা আপনাদের এবং আঙ্কেল ইয়ানের আমন্ত্রণে এসেছি। ওরাই প্রথম হাত তুলেছিল। আমরা বাধ্য হয়েই জবাব দিয়েছি। তোমরা দুজন এখনই নজ্জানু হয়ে চেয়ারম্যান ইয়ান এবং ইয়ান ভাইজের কাছে ক্ষমা চাও। দরকার নেই, আমাদের ভাইয়া এইমাত্র বলেছেন। ওদের অনেক সুযোগ দেওয়া হয়ে গেছে। এখন থেকে ইয়ান পরিবারের আর কোনো অস্তিত্বের প্রয়োজন নেই। ওই মিং ইয়ান, ইয়ান সাহেব, আমি ঠিকভাবে শাসন করতে পারিনি। আমি মরার যোগ্য। ইয়ান পরিবারের আপনাদের সেবা করার কথা ভেবে এবার আমাদের ক্ষমা করে দিন। চলো আমরা ও লোকের সাথে পেরে উঠব না। ওইটা কি জিয়াও দাদা না? সে এরকম অবস্থায় কেন? ও এটা কি হেল? তোমাদের সুযোগ দিচ্ছি, অপেক্ষা করছি যাতে তোমরা আবার আমাদের সাথে প্রতিশোধ নিতে আসো। ইয়ান ফেং কাকা ইয়ান, সুজেন অসাধারণ লোকদের সাথে অসাধারণ পন্থায় ব্যবহার করতে হয়, তুমি তাদের জন্য অনুরোধ করো না। না। বাবা মা তোমরা এখানে কি করছো? শুয়েন, এটা কি হচ্ছে? এই ইয়ান বাওগুও এখানে হাঁটু গেড়ে বসে আছে কেন? বাবা ওঠো। আমাদের ইয়ান পরিবার অন্তত বড় দরজা বড় বাড়ির কিভাবে? ওদের ছাড়া আমরা কিনা খেয়ে মরাও? কি আজে বাজে কথা বলো?
তুমি জানো তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে কে? চিনি তো, এটা সেই নির্মাণস্থলের সুন্দর ছেলেটা না? ইয়ান ফেং ম্যাডাম ছাও কি ওদের জন্যই? বাজে কথা। সে কিন্তু রাজধানীর সবচেয়ে হয়নি 4টি বড় পরিবারের ইয়ান পরিবারের কর্ণধার বৃদ্ধ ইয়ান। গরিব, তোমার মুখের সেই গরিব লোকটাই হচ্ছেন বাইরে 3 বছর ধরে নাম গোপন করে কঠোর পরীক্ষা নেওয়া ইয়ান পরিবারের ছেলে। তিনি রাজধানীর সবচেয়ে হয়নি ইয়ান পরিবারের একমাত্র উত্তরাধিকারী। কি? তুমি সত্যিই বড়লোকের ছেলে? জুই ইয়ান, আমাদের দুজনের মধ্যে 3 বছরের চুক্তি ছিল। এই 3 বছরের মধ্যে বাইরের কাউকে আমাদের পরিচয় জানাতে পারি না, তাই এই কয়েক বছর তুমি তার সাথে অনেক কষ্ট পেয়েছ, কিন্তু তুমি নিশ্চিন্ত থাকো, ভবিষ্যতে ইয়ান পরিবার তোমার সব ক্ষতিপূরণ দ্বিগুণ করে দেবে। সত্যি, সবকিছুই সত্যি। সেই 2000 কোটি টাকা ইয়ান পরিবারের সাথে সম্পর্কিত নয়, এটা ইয়ান ফ্যাং আমাদের দিয়েছে। নিশ্চয়ই, আমি বলছিলাম কেউ বড় মর্যাদা রাখে, যে ছাও হংকিয়াং নিজে এসে ব্যবস্থা করে। এখন সব বুঝতে পারছি। আমরা আগে ইয়ান ফ্যাং এর সাথে যে আচরণ করেছি, ওহো ওহো ওহো। দুজনেই শ্বশুর শাশুড়ি হবেন নিশ্চয়ই। উপরে উঠে বিশ্রাম নিন। আমি এখানকার কাজ সামলাই, সাথে সাথে আসছি। ইয়ান চেয়ারম্যান, আমরা চোখ থাকতেও অন্ধ ছিলাম। আমাদের একটা সুযোগ দিন দয়া করে। এখন ভয় পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ইয়ান ছোটবাবু, ওই ব্যাপারে আমার কোনো দেশ নেই। সব ওই ইয়ান জিজামিং, ওই আমাকে ও কাজ করতে বলেছে। তুই যদি আমার সুপারিশ পেতে চাইতিস না তো ও কাজ করতিস। হ্যাঁ জিজাও ফেং, ওই ব্যাপারটা তোমার হাতে ছেড়ে দিলাম। ঠিক আছে বাবা, বুঝেছি। ফেং ফেং দা, আমি ভুল করেছি, সত্যি বুঝেছি আমার ভুল। আপনি দয়া করে আমাদের দুই পরিবারের মধ্যে ব্যবসার সম্পর্ক বাতিল করবেন না। আরে আরে, তুমি তো এইমাত্র চাইছিলে জুই ইয়ানকে তোমার জন্য স্ট্রিপ ড্যান্স করাতে। না 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 না, আমি মানুষ নেই, আমি কিছুই না, আমি মানুষ নেই। সত্যি বুঝেছি আমার ভুল ফেংদা, আমাকে একটা সুযোগ দিন ইয়ান ছোটবাবু, একটা সুযোগ দিন ইয়ান ছোটবাবু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমরা দুজন সবার সামনেই স্ট্রিপ ড্যান্স করো। নাচো। জামা কাপড় খুলে ফেল। হয়তো হবে। ইয়ান বাবু, দেখতে ভালো লাগছে, পারো। ইয়ান বাবু দেখুন, আমি নতুন শিখেছি ইয়ান বাবু। ঠিক আছে বন্ধ কর, তোমরা ভাবছো একটা নাচ দেখালেই পাপ মোচন হবে। আমি বলেছিলাম তোমাদের খুব শোচনীয় মৃত্যু হবে। ঝানলং ঝাউ। জি হ্যাঁ ইয়ান বাবু, আমাকে বাঁচান, ছেড়ে দিন ইয়ান বাবু। ফেং দাদা, আমি ভুল বুঝেছি ফেং দাদা, আপনি যদি আমাদের ইয়ান পরিবারকে ছেড়ে দেন, আমি সব করতে রাজি আছি। এই হোটেলটা আমি পরে আপনাকে দিয়ে দেব, ঠিক আছে? আমি তোমার এই হোটেল চাই না। শোনো, যারা আমাকে অপমান করেছে কাউকেই ছাড়ব না। আমি তো তোমার শাশুড়ি, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? শাওফেং, আমরা আমাদের ভুল সংশোধন করেছি। কাকাখালা, আপনারা কি করছেন? উঠে পড়ুন। আপনি আজ ক্ষমা না করলে আমরা উঠব না। আমি এখানেই হাঁটু গেড়ে বসে থাকবো। ঠিক বলেছেন শাওফেং, আমরা এখন থেকে আর কখনো বলো কি আচরণ করবো না, কখনোই আপনাকে দুষ্টা ছিল করবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমাদের অন্তত একবার সুযোগ দিন। খালা, বুঝতে পেরেছি ভুল হয়েছে। সম্পর্কিত বাবা মা, আমরা জানি আপনারা সবাই সুয়ানের কথা ভেবেই করছিলেন, তাই না? আমি এই ছোকরার হয়ে আপনাদের ক্ষমা করে দিলাম। কাকাখালা, আগে উঠে পড়ুন। এরকম আগের সব কথা ভুলে যাই, কিন্তু যদি আপনারা আগের মতোই থাকেন তাহলে আমি আপনাদের মানব না। না 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 না, আমরা কখনোই আগের মতো আপনার সাথে আচরণ করব না। আমি এখন থেকে আপনাকে আমার নিজের সন্তানের মতো দেখব। হ্যাঁ হ্যাঁ ঠিক। ভালো ভালো, এসো এসো, দ্রুত উঠে পড়ো। ফেং সাহেব, তাহলে আমার কি হবে? ছাই, আমার কাছে ঘেস না। সুয়েন, তুমি তো দেখোই আমি অত বছর তোমার পিছনে কুকুরের মতো ঘুরেছি, এইটুকু দেজা করে একটু
ফেং সাহেবের কাছে আমার জন্য সুপারিশ করে দাও না। ইয়ান জিয়ামিং, তুমি নিজের তৈরি বিপদ নিজে ভোগ করছো। ইয়ান বাওগু, তোমাকে 1 মিনিট সময় দিচ্ছি, তাড়াতাড়ি তোমার ছেলেকে নিয়ে চলে যাও। এটা চেয়ারম্যান ইয়ান সাহেব, আমার মুখের দিকে তাকিয়ে একটু যা করবে না? হু, তোমার আবার মুখ আছে? মানে কি বলছেন ইয়ান সাহেব, আমাদের ইয়ান পরিবারকেই শেষ করে দেবেন? হ্যাঁ, যদি তাই করি তাহলে কি? বেশ, এটা তোমরাই আমাকে বাধ্য করছো। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, শুধু আমাদের ইয়ান পরিবারের জন্য একটা বাঁচার পথ চাই। কিন্তু তোমরা তো শেষ রক্ষা পর্যন্ত করতে চাইছ না। তাহলে আজকের মতো ওই জনসমাগমের সুযোগে তোমাদের সবাইকে আমার সাথে টেনে নামিয়ে দিই না কেন? ইয়ান বাওগু, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, এখনই আত্মসমর্পণ করো। তাহলে আমরা ভেবে দেখব তোমাকে একটু সম্মানে দাফন করা যায় কিনা। কি বললে ইয়ান বাওগু? আমি 1 বছর ধরে এই যুক্তে ঘুরছি, ছুরির ধারে রক্ত চেটে বেঁচে আছি, তোমার ভয় দেখানোতে ভয় পাবো নাকি? ইয়ান বাওগু, তুমি আমাদের সাথে নেমে পড়ার যোগ্যই নও। হ্যাঁ বাবা, ওরা কেজ নিবা? ওই বিপদ তো তুমি ডেকে এনেছ। ইয়ান চেয়ারম্যান, ব্যবসার জগতে আপনার অত ক্ষমতা, নিশ্চয়ই জানেন ওকা হাতে কতটা লড়াই করা সম্ভব। ইয়ান চেয়ারম্যান, ইয়ান সাহেব, শত্রুতা বাড়ানো ভালো নে, মিটিয়ে ফেলা উচিত। আপনি এদি আমাদের ইয়ান পরিবারকে ছেড়ে দেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আজীবন আপনার সেবা করব, আর আমাদের ইয়ান পরিবারের অর্ধেক সম্পদ ক্ষতিপূরণ হিসেবে দেব। এই উপায়টা ভালো। সংখ্যা নিয়ে প্রতিযোগিতা চাও? ঝাও হংকিয়াং, তুমি এখনই এই মুহূর্তে গ্র্যান্ড হোটেলে এসে পৌঁছাবে। দুঃখিত ইয়ান ডাং, অধীনস্থরা দেরি করে এসেছে। এখানে ঘিরে ফেলো এখানের লোকগুলো, একজনকেও ছাড় দেবে না। জি ইয়ান চেয়ারম্যান, ঘিরে ফেলো। সংখ্যা নিয়ে প্রতিযোগিতা চাইছিলে না, এখনো চাও? ইয়ান বাওগু, স্বর্গের পথ খোলা ছিল, তুমি গেলে না। নরকের দরজা বন্ধ, তবু জোর করে ঢুকতে চাইছো। শিজাও ফেং, জুজে ইয়ান, তোমরা বলো ওদের কি শাস্তি দেব? আমি ইয়ান ফেমের কথা শুনব। ঠিক আছে, আজকের ব্যাপারটা তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই। আমিও তোমাদের কষ্ট দিতে চাই না। বুদ্ধিমান হলে এখনই এখান থেকে সরে পড়। আজ থেকে ঢাকায় আর কোনো ইয়ান পরিবার থাকবে না। এই দুজনকে বের করে দাও। ফেংদা, আমি ভুল বুঝেছি ফেংদা, আমাকে একটা সুযোগ দিন ফেংদা। ফেংদা, 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 আমি জানি আমি ভুল করেছি। শ্বশুর মশাই, আসুন বসি, আমাদের 2 সন্তানের ব্যাপারে একটু আলোচনা করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন শ্বশুরমশাই, আমরা একটা ভাল দিন ঠিক করি, শাশুড়িমাকেও ডাকি, দুটি পরিবার মিলে একসাথে জমিয়ে দিই, বাচ্চাদের জন্য একটা শুভ দিন ঠিক করে বিয়েটা পাকা করে দেই, কি বলেন? বেশ বেশ, খুব ভালো। জিজাও ফেং শিউইজান, তোমাদের দুজনের কি ব্লার আছে? আমি তোমাদের কথাই শুনব। হ্যাঁ বাবা, কাকা কাকিমা, এই ধরনের ব্যাপার আপনারাই সময় ঠিক করে দিন। দারুণ। আমার মানে 2টি বাচ্চার সম্পর্ক তো খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। জিজাও ছাও, বাড়িতে বলে দাও ভালো মদ আর ভালো খাবারের ব্যবস্থা করতে। আমি শ্বশুরমশাইজের সাথে আজ মাতাল না হওয়া পর্যন্ত ছাড়ব না। ঠিক আছে, চলো চলে, আসুন আসুন, আজকে ঠিক করে মদ খেতেই হবে। আমি বলছি তুমি একজন পুরুষ মানুষ, কিভাবে মেয়েদের চেয়েও লজ্জা পাও?
তুমি কি বুঝবে? এটা লাজুক হওয়া নয়, এটা পুরুষের সঙ্গে তো ভাব। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে তো ভাব। তুমি তখন সত্যি কথা বললে না কেন? নাকি তুমি আমার উপর পড়ে গেছ? হয়তো একরকম তাই। হাই, স্বপ্নের মতো লাগছে। 2 বছর আগে সেই ঘটনার পর থেকেই আমি তোমাকে স্বপ্নে দেখতাম, আর আজ আমরা এখানে দাঁড়িয়ে। সত্যিই যেন ভাগ্যের খেলা। আহা, আমি বলি তুমি এই মেয়েটা কিছুই চাইছো না কেন? দেখছি আমার দেহটা নিয়েই তোমার মাথা ঘুরছে। কি বলছো তুমি? দেখো দেখো, আমি ঠিকই বলেছি। মুখ লাল হয়ে গেছে। বেশি বলো না। আউচ, মারও দিলে নাকি?